আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলচ্চিত্রের দ্বিতীয় ক্লাসে। শুরুতে জানাতে যে ভাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, সবকিছু শোনা যাচ্ছে কিনা, এন্ড সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা। সো গত ক্লাসে আমরা চলচ্চিত্রের কিছু বেসিক জিনিসপাতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ওই ক্লাসগুলার একটু এক্সটেন্ড করব, মানে আর একটু বেসিক জিনিসপাতি আলোচনা করবো আর কিছু প্রবলেম সলভ করবো, ঠিক আছে? সো গত ক্লাস হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা বলতেছিলে যে ভাই হোমওয়ার্কের সাথে অ্যান্সার দিয়ে দিলে মনে হয় ভালো হতো। বাট আমার পার্সোনাল অপিনিয়ন অ্যান্সার দিয়ে দিলে তোমরা ওই অ্যান্সারটা মিলানোর ট্রাই করবা। মানে মানে ধরো সার্কিট দিয়ে দিছি, আমি বলছি যে কারেন্ট বের করতে, আমি বলে দিলাম কারেন্ট 2 এম্পিয়ার। সো তুমি এটাকে সলভ করার থেকে বেশি মনোযোগ দিবা যে তোমার আউটকাম কিভাবে 2 এম্পিয়ার আসবে। সো ইন দ্যাট সেন্স তোমার যে ভিতরে কতটুকু পটেনশিয়াল আছে বা ভিতরে ভুল করার কোথায় কোথায় চান্স আছে, ওই জিনিসগুলো তুমি নিজে ফাইন্ড আউট করতে পারবা না। তো এই জন্য ভাই কি করি, অ্যান্সার দেই না, তুমি যতটা ওয়েতে সলভ করতে পারো, যত বেশি চিন্তা করতে পারো প্রবলেম সলভ করার সময়, যাতে অত চিন্তা করো বা অতটা ওয়ে ফাইন্ড আউট করো। এই জন্য ভাই কি করি, অ্যান্সার ছাড়া জাস্ট প্রবলেমটা দিয়ে দিই। সো পরে তোমাদের তো বলি যে ফেসবুকে পোস্ট দিবা বা এখানে অ্যান্সার গুলো সাবমিট করবা, সাবমিট করলে ভাইরা দেখি যে কার অ্যান্সার হয়েছে কারো অ্যান্সার হয় নাই। তো তোমরা নিজেরাই বুঝবা, ঠিক আছে? 10 জন 12 জন যদি হোমওয়ার্ক সাবমিট করো, ওইখানে যদি সবার অ্যান্সার না মিলে, এক একজনের অ্যান্সার এক ক্রম আসে, তাহলে বুঝবা যে মোটামুটি মনে হয় সবারই ভুল। আর যদি অ্যান্সার মোটামুটি মিলে যায়, তার মানে সবারই অ্যান্সার ঠিকঠাক আছে। সো এই জন্য ভাইয়া ইচ্ছাকৃত ভাবে অ্যান্সার দেয় না, ঠিক আছে? ইচ্ছাকৃত ভাবে ভাইয়া তোমাদের অ্যান্সার দেয় না। সো গত ক্লাসের হোমওয়ার্ক যারা সাবমিট করেছিলা, ওদের নামটা ভাইয়া বলতেছি, দাঁড়াও। হ্যাঁ, ওইখানে মোটামুটি 10-12 জনের মতো হোমওয়ার্ক সাবমিট করেছো। এর মধ্যে হৃদয় চৌধুরী, সেজুতি আফরিন, রুবায়া জান্নাত, আরিয়ান শান্ত, কাশেম মাহমুদ, চয়ন দাস হৃদয়, মৃদুল রয়, ইশরাত চৌধুরী, সুমৃতা রানী, এইচ আচ্ছা সি এ সি হাইম এ, মানে এটা কি আছে, কি নাম বুঝি না। আরেকটা কবির আহমেদ, আর আরেকটা কি আইডি আমি জানি, এটা শূন্য চিরকুট। ও হোমওয়ার্ক সাবমিট করেছে। ভালো কথা, সবারই ঠিকঠাক হয়েছে, যারা হোমওয়ার্ক সাবমিট করেছিল সবারই অ্যান্সার ঠিকঠাক আছে, ঠিক আছে? সো প্যারা নেওয়ার দরকার নাই। আরেকটা ব্যাপার নিজেরা সলভ করার ট্রাই করবা, অ্যান্সার মিলানো বেশি। যতটা বেশি ইফোর্ট দিবা নিজের সলিউশনে, বা যতটা বেশি ইফোর্ট দিবা নিজে বোঝার ক্ষেত্রে, ততটা বেশি ইফেক্টিভ আউটকাম তুমি পাবা। এই জন্য ভাইয়া দেই না, ঠিক আছে? ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অলরেডি আছে আশামণি, রিপা, সুবহানা, রোমানা, ধ্রুব, সঞ্জিদা। ওকে, আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ। হ্যাঁ ভাইয়াও ভালো আছি। আচ্ছা, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। সো সেকেন্ড ক্লাসে দেখো আমরা আজকে কি কি দেখবো। বিভব পার্থক্য, তড়িৎচালক শক্তি, মানে আজকে বলতে পারো যে মোটামুটি সব জিনিসপাতি দেখবো, ঠিক আছে? আজকে চলতরিতের যে ইম্পর্টেন্ট জিনিসগুলা, তুল্যরোধ বের করা। একটা সার্কিট যখন তুমি সলভ করতে যাবা, সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটা সার্কিট যখন তুমি সলভ করতে যাবা, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তুল্যরোধ বের করা। তুল্যরোধ বের করা, ঠিক আছে? সো এই যে তুল্যরোধ কিভাবে বের করতে হয় শ্রেণী সার্কিটের ক্ষেত্রে, তারপর সমান্তরাল সার্কিটের ক্ষেত্রে, মিশ্র সার্কিটের ক্ষেত্রে তুল্যরোধগুলো কিভাবে আসে, ওই তুল্যরোধগুলো আমরা আজকে বের করার প্রসেস শিখবো। আর শ্রেণীতে কখন থাকবে, সমান্তরালে কখন থাকবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট বলবো না, আমি শর্টকাটের মতো কিছু একটা বলবো। সো এই শর্টকাটের মধ্যে একটা কারেন্ট ডিভাইডার রুল, আর একটা ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে? ওহমের সূত্র তো আমরা দেখে আসছি, তাও আজকে হালকা পাতলা একটু আলোচনা করব। আচ্ছা, শুরুটা করে আমরা একটা প্রবলেম দিয়ে, যেটা আমরা গত ক্লাসে পড়াইছিলাম। সো একটি তড়িৎ বর্তনীতে দেখো কি কি দেওয়া আছে, প্রবলেমের স্টেটমেন্ট একটু দেখে নাও, ঠিক আছে? প্রবলেমের স্টেটমেন্টটা দেখে নাও, তারপর ভাইরা শুরু করবো, প্রবলেমটা দিয়ে শুরু করবো আজকে। দেখি গত ক্লাসের পড়াশোনা কার কতটুকু মনে আছে বা কে কতটুকু নোট করেছো। যারা নোট করেছো, নোটটা দেখলে দেখবা সবকিছু মাথায় চলে আসছে। নোটটা খুলো বা বইটা খুলে এই প্রবলেমটা স্টেটমেন্টটা পড়ো, দেন নিজে সলভ করা ট্রাই করো। এখানে কি বলছে দেখো, একটি তড়িৎ বর্তনীতে কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে, যেটা টাইমের উপর ডিপেন্ড করে। ভালো কথা, বলছে যে কখন সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হবে এবং প্রথম থেকে সেই সময় পর্যন্ত গড় প্রবাহ কত, ঠিক আছে? গড় প্রবাহ কত এটা জানতে চাইছে। এটা সলভ করার ট্রাই করো তো দেখি। ওকে, দেখো এগুলা কিভাবে সলভ করবে তুমি। প্রথমে এখানে দেখো কি কি দেওয়া আছে, একটা কারেন্টের ইকুয়েশন দেওয়া আছে। সো আই সমান কি, আই সমান 10t মাইনাস টি স্কোয়ার প্লাস 3। তোমার কি বলছে, বলছে কখন সর্বোচ্চ কারেন্ট ফ্লো হবে। দেখো, সর্বোচ্চ তড়িৎ প্রবাহিত হবে। এখন দেখো, যারা ক্যালকুলাস পড়ছো, মানে ডিফারেন্সিয়েশন পড়ছো, ডিফারেন্সিয়েশন তো জানো, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন তো তোমরা জানো যে সর্বোচ্চ কারেন্ট ফ্লো হওয়ার যে শর্তটা ওই যে স্পেসিফিক ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা কত হওয়া লাগবে, 0 হওয়া লাগবে।
কত হওয়া লাগবে? 0 হওয়া লাগবে। তার মানে সর্বোচ্চ যেহেতু তড়িৎ প্রবাহের কথা বলছে, সো আমি হচ্ছে অন্তরীকরণের কনসেপ্ট থেকে বলতে পারি তড়িৎ প্রবাহের ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। কেন সময়ের সাপেক্ষে? কারণ তড়িৎ প্রবাহটা সময়ের উপর ডিপেন্ড করতেছে। এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা অবশ্যই 0 হওয়া লাগবে। সর্বোচ্চ হওয়ার ক্ষেত্রে এটা 0 হইতেই হবে। ঠিক আছে, এটা 0 হতেই হবে। সর্বোচ্চ বা সর্বনিম্নের ক্ষেত্রে প্রথম যে ডিফারেন্সিয়েশন মানে ঢালের ভ্যালু এটা কত হয়? 0 হয়। সো 0 যদি হয়ে থাকে তাহলে হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করব। দেখো ডি ডি টি অফ আই এর এক্সপ্রেশনটা এখানে বসায় দাও। 10t মাইনাস টি স্কোয়ার 10t মাইনাস টি স্কোয়ার প্লাস 3 এটা কত? এটা হচ্ছে 0। ডিফারেন্সিয়েশন করে ফেলো। যদি করো 10t এর ডিফারেন্সিয়েশন কি? 10 t এর ডিফারেন্সিয়েশন 1 চলে যাবে, আর টি স্কোয়ার ডিফারেন্সিয়েশন পাওয়ার সামনে আসে, বাকিটা গুণ হবে 2t সমান কত? 0। কারণ কি কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন 0। সো এখান থেকে সলভ করলে টি এর ভ্যালু কত পাবা? টি এর ভ্যালু পাবা হচ্ছে 5 সেকেন্ড। তার মানে 5 সেকেন্ড পর তুমি এখানে সর্বোচ্চ প্রবাহ পাবা। 5 সেকেন্ড পর কত পাবা? সর্বোচ্চ প্রবাহ পাবা। সো একটা কোয়েশ্চেন অ্যান্সার চলে আসছে যে আমি 5 সেকেন্ড পর সর্বোচ্চ প্রবাহ পাবো। ঠিক আছে, 5 সেকেন্ড পর সর্বোচ্চ প্রবাহ পাবো। এই উম্মা হাবিবা 0 কেন হবে? ডিফারেন্সিয়েশনে ম্যাক্সিমাম বা মিনিমাম, একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ওই পয়েন্টটাতে ঢাল কি x অক্ষের সমান্তরাল হয় না? মানে কি x অক্ষের সাথে 0, tan 0 এর মান কত? 0 ডিগ্রি, রাইট? তার মানে ঢালের ভ্যালু এটা কত আসবে? 0 আসবে। ঠিক আছে, এটা অবশ্যই 0 আসবে। যারা এটা মোটামুটি একটা কনফিউশন আছে তারা হচ্ছে ক্যালকুলাসটা দেখে নিবে। আচ্ছা, তোমাকে বলছে হচ্ছে প্রথম থেকে সেই সময় পর্যন্ত। মানে কি প্রথম? মানে কি প্রথম মানে হচ্ছে t = 0, 0 সময় থেকে সেই সময় মানে কি মাত্র যেটা বের করলাম, t = 5 সেকেন্ড পর্যন্ত গড় প্রবাহ। দেখো গড় প্রবাহ বের করতে বলছে। গড় প্রবাহ মনে আছে? গড় প্রবাহ I সমান কি? মোট চার্জ ডিভাইডেড বাই সময়। মনে আছে তো? এটা মোট চার্জ ডিভাইড বাই সময়, মানে q/t দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছিলাম, রাইট? q/2 দিয়ে t দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম। ওকে, এখন দেখো আমাদের হচ্ছে চার্জ বের করতে হবে। চার্জ যদি বের করতে চাই, চার্জ বের করার জন্য আমাদের কি কি দেওয়া আছে দেখো। আমরা I এর যে ডিফারেন্সিয়াল ফর্ম এটা কি জানি? খুবই ক্ষুদ্র সময় যদি dq পরিমাণ চার্জ প্রবাহিত হয় এবং এর জন্য যদি dt পরিমাণ টাইম দরকার হয়, তাহলে dq/dt এটা হচ্ছে I। ঠিক আছে, dq/dt এটা হচ্ছে I। সো আমি এখান থেকে যদি ক্রস মাল্টিপ্লাই করি, dq সমান কি আসবে? I ইনটু dt, I ইনটু dt। ঠিক আছে, I ইনটু dt। সো আমার হচ্ছে চার্জ বের করতে হবে। কি বের করতে হবে? চার্জ। চার্জ যদি বের করতে হয়, দেখো dq, এটা কি করবো? আমি ইন্টিগ্রেশন করে ফেলবো। ইন্টিগ্রেশন I dt, ইন্টিগ্রেশন I dt। ঠিক আছে, ইন্টিগ্রেশন I dt। সো I dt কে আমরা এইভাবে না রেখে আমরা ডাইরেক্ট এক্সপ্রেশনটা বসাই দিই। এক্সপ্রেশনটা কি বলতো? 10t মাইনাস টি স্কোয়ার প্লাস 3 ইন্টু dt। এখন বলো কত থেকে কত সময় পর্যন্ত বলো তো ভাইকে? 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত। 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত। সো এখান থেকে মোট চার্জ, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা উল্টা। সো কিউ বের হয়ে আসবে, 10t মাইনাস টি স্কোয়ার প্লাস 3। এটা হচ্ছে ক্যালকুলেটর বসাও, ইন্টিগ্রেশনের ভ্যালুটা অ্যান্সার চলে আসবে। সো ভাই বসাচ্ছি ইন্টিগ্রেশন, এক্সপ্রেশনটা কি? 10t মাইনাস টি স্কোয়ার প্লাস 3, লিমিট কত? 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত। সো ভ্যালুটা আসছে হচ্ছে আমার 90, আচ্ছা 295 ডিভাইডেড বাই 3 কুলম্ব। 295 ডিভাইডেড বাই 3 কুলম্ব। ঠিক আছে, 295 ডিভাইড বাই 3 কুলম্ব। সো এটা হচ্ছে এখানে বসাবা। মোট চার্জ কত? মোট চার্জ হচ্ছে 295 ডিভাইড বাই 3, আর মোট সময় কিন্তু 0 থেকে 5, তার মানে 5 দিয়ে ভাগ করবা। তো 5 দিয়ে যদি ভাগ করি, ডিভাইড বাই 5, 19.67 এম্পিয়ার। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, যে 19.7 এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, 19.7 এম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। 19.67। আচ্ছা দেখো ভাই কি করছি, প্রথম হচ্ছে আর একটা এক্সপ্রেশন দেয়া আছে কার রেসপেক্টে? টাইমের রেসপেক্টে। তোমাকে বলছে হচ্ছে কখন সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, কখন সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে। সো আমরা জানি সর্বোচ্চ বা সর্বনিম্ন মানে ম্যাক্সিমাম বা মিনিমার জন্য প্রথম যে ডিফারেন্সিয়েশন এটা 0 আসে। আই কার উপর ডিপেন্ড করতেছে? টাইমের উপর। তার মানে আমি এটাকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব।
টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, করে কত বসাবো, 0 বসাবো, করলাম, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলাম, এটা কত আসবে, 0 আসবে। সো 10t, t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, 10 × 1, t স্কয়ার ডিফারেন্সিয়েশন হচ্ছে পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 বাদ হয়, সো -2t, 10 - 2t সমান হচ্ছে 0, সো t সমান 5 সেকেন্ড আসবে। তার মানে 5 সেকেন্ড সময়ে এটা কত আসবে, কারেন্টের ভ্যালুটা ম্যাক্সিমাম আসবে। তোমাকে বলছে যে প্রথম থেকে সেই সময় মানে হচ্ছে t = 0 সেকেন্ড থেকে t = 5 সেকেন্ড সময় পর্যন্ত গড় প্রবাহ কত। সো আমরা জানি গড় প্রবাহ হচ্ছে মোট চার্জ ডিভাইড বাই মোট সময়, মানে কি 0 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত প্রবাহিত চার্জ ডিভাইডেড বাই ওই সময়টা 0 থেকে 5। সো আমরা খুবই ক্ষুদ্র পরিমাণ চার্জ খুবই ক্ষুদ্র সময়ের জন্য যদি প্রবাহিত হয়, তাহলে আমরা i যেটা জানি এটা হচ্ছে dq/dt, dq/dt, ঠিক আছে। সো dq সমান কি আসবে, i dt, i এর এক্সপ্রেশনটা আমি বসাই দিলাম। এন্ড এটা হচ্ছে চার্জ ক্যালকুলেশন করতেছি কত থেকে কত সময় পর্যন্ত, 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত, মানে কি লোয়ার লিমিট 0 সেকেন্ড, আপার লিমিট হচ্ছে 5 সেকেন্ড। দেন আমি ক্যালকুলেশন করলাম, ইন্টিগ্রেশন করে আমাদের চার্জ এটা পাইছে হচ্ছে 295 ডিভাইডেড বাই 3 কুলম্ব, ঠিক আছে, 295 ডিভাইডেড বাই 3 কুলম্ব। সো চার্জের জায়গায় বসাই দিলাম, সময় হচ্ছে 5 সেকেন্ড, অ্যানসার আসছে 19.67 এম্পিয়ার। ঠিক আছে, এটা কিন্তু এই ক্লাসের প্রবলেম, এটা হচ্ছে গত ক্লাসের প্রবলেম। বুঝতে পারছি কিনা বলো ভাইকে। তারপর হচ্ছে ভাইরা আজকের ক্লাসের টপিকে যাব। কিছু জিনিসপাতি হচ্ছে তোমরা আগে পড়ে আসছো, বাট মানে 9 10 পড়ে আসছো, চলো তো আজকে হচ্ছে কিছু কনফিউশন থাকার কথা, কনফিউশন গুলো হচ্ছে ভাইরা ক্লিয়ার করবো আজকে, ঠিক আছে, কনফিউশন গুলো হচ্ছে ক্লিয়ার করবো। এই ইন্টিগ্রেশন ম্যাথে জিনিসপাতি, ইন্টিগ্রেশন তো এখানে না, ইন্টিগ্রেশন ম্যাথে শিখবা ভাই, জাস্ট ওইটার অ্যাপ্লিকেশন একটু দেখাইছি, ঠিক আছে, ওইটার অ্যাপ্লিকেশন একটু দেখাইছি। ইন্টিগ্রেশন যারা হচ্ছে ভালো মতো পড়ো নাই ওদের একটু ডিফিকাল্ট হবে এরকম কিছু প্রবলেম আসলে, সো ইন্টিগ্রেশনটা ভালো মতো আগে ম্যাথ থেকে দেখে নেবা, ঠিক আছে। ওকে, এখন এখানে দেখো বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি এই দুইটার মধ্যে বেসিক কোনো ডিফারেন্স আছে কিনা ভাইকে বলো তো, বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি এই দুইটার মধ্যে বেসিক কোনো ডিফারেন্স আছে কিনা। বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি এই দুইটার মধ্যে বেসিক কোনো ডিফারেন্স আছে কিনা। আচ্ছা দেখো, বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি ব্যাপারটা কিরকম, ধরো তোমার কাছে সিম্পল একটা সার্কিট আছে, সিম্পল কি একটা সার্কিট আছে, দেখো সিম্পল একটা সার্কিট আছে, ধরো এখানে হচ্ছে আমি দুইটা পয়েন্ট ফিক্সড করে দিলাম, এই যে এখানে হচ্ছে একটা পয়েন্ট যেটাকে আমি বললাম এ, আর এখানে একটা পয়েন্ট যেটাকে আমি বললাম বি, ঠিক আছে, আর এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। সো এটা হচ্ছে ই, আর এই দুইটা পয়েন্টের অ্যাক্রসে যে ভোল্টেজ এটা হচ্ছে বিভব পার্থক্য, যেটাকে আমরা ভি বলতেছি। এখন দেখো ভালো মতো বোঝার ট্রাই করো, চিত্রটা দেখো আর ভালো ভাইয়ের কথাটা শোন। বিভব পার্থক্য বলতে কি বোঝায়, বিভব পার্থক্য বলতে বোঝায় একটা সার্কিটের মধ্যে, ঠিক আছে, ভালো মতো শোনো, একটা সার্কিটের মধ্যে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে 1 কুলম্ব চার্জ নিতে, ঠিক আছে, বিভব পার্থক্য বলতে কি বোঝায়, একটা সার্কিটের মধ্যে এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে 1 কুলম্ব চার্জ নিতে যেই পরিমাণ কাজ করতে হয় ওইটা হচ্ছে বিভব পার্থক্য। কি বললাম, সার্কিটের মধ্যে এক পয়েন্ট থেকে সার্কিটে এক বিন্দু হতে অন্য বিন্দুতে, সার্কিটে এক বিন্দু হতে অন্য বিন্দুতে এক কুলম্ব চার্জ নিতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই ওই দুই বিন্দুর বিভব পার্থক্য বলে, ওই বিভব পার্থক্য বলে, ঠিক আছে। মানে হচ্ছে সার্কিটের একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে তুমি একটা 1 কুলম্ব মানে চার্জ নিয়ে যাবা, সার্কিটের একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে তুমি 1 কুলম্ব মানে একটা চার্জ নিয়ে যাবা। ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার এই যে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে তুমি এই পয়েন্টে একটা চার্জ নিয়ে আসবা, চার্জের মানটা কত হবে, চার্জের মানটা হবে হচ্ছে 1 কুলম্ব। সো তোমার যে পরিমাণ কাজ করতে হবে এটা হচ্ছে বিভব পার্থক্য, কার, এই দুই বিন্দুর বিভব পার্থক্য, ঠিক আছে। তার মানে কি, বিভব পার্থক্য তুমি তখনই পাবা যখন সার্কিটে তোমার এলিমেন্ট অ্যাড করবা, যেমন ধরো ক্যাপাসিটর হইতে পারে,
রেজিস্ট্যান্স হইতে পারে, লাইট হইতে পারে, ফ্যান হইতে পারে, এরকম কিছু সার্কিটে এড করবা। ঠিক আছে? এখন আরেকটা ব্যাপার দেখো, সার্কিটে আমি এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে চার্জ যে নিচ্ছি, এটার জন্য কি একটা বাইরে থেকে এক্সটার্নাল কাজ করতে হচ্ছে, বাইরে থেকে এক্সটার্নাল কাজ করতে হচ্ছে। এই কাজের সোর্সটা কোত্থেকে আসতেছে? কাজের সোর্সটা আসতেছে এই যে ব্যাটারিটা বা এই যে সেলটা, এটা থেকে। ঠিক আছে? এই যে সেলটা এটা থেকে। তার মানে এক্সটার্নাল যে সেল বা এক্সটার্নাল যে কোষ অ্যাড করি আমরা, এটাকে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক শক্তি। কি বলা হয়? এক্সটার্নাল যেটা অ্যাড করি, এক্সটার্নাল ভোল্টেজ সোর্স যেটা, ভোল্টেজ সোর্স, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে? এটা আসলে ড্রপ হয় না, এটা আসলে ড্রপ হয় না। ঠিক আছে? এটা কি হয়? এটা হচ্ছে আমরা উৎস থেকে দিচ্ছি, যেমন তোমার কাছে ব্যাটারি থাকতে পারে, তারপর হচ্ছে বিভিন্ন কেমিক্যাল যে সানলাইটের যে ব্যাটারিগুলো আছে, এটা হচ্ছে একটা এক্সটার্নাল সোর্স বা এটা একটা ইলেকট্রোমোটিভ ফোর্সের মতো কাজ করতে পারে। তোমার ফোনের মধ্যে যে ব্যাটারিটা আছে ওইটা হচ্ছে এক্সটার্নাল সোর্স বা ইলেকট্রোমোটিভ ফোর্সের মতো কাজ করতে পারে। বাট ওই জিনিসটা ইউজ করে যখন তুমি একটা লাইট জ্বালাবা বা একটা ফ্যান ঘোরাবা, লাইট বা ফ্যানের অ্যাক্রসে যে জিনিসটা ড্রপ খাচ্ছে বা যে পাওয়ারটা ওয়েস্ট হচ্ছে, ওই পাওয়ারটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। ঠিক আছে? ওই পাওয়ারটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স। সো এখন আই গেস ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ভোল্টেজ ডিফারেন্স দুইটার মধ্যে পার্থক্য ক্লিয়ার। মানে দুইটা যে অ্যাকচুয়ালি একই না, দুইটা যে অ্যাকচুয়ালি একই না, এটা তো আই গেস ক্লিয়ার, রাইট? এখন দেখো, ক্লিয়ার কিনা ভাইকে বলো, ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ভোল্টেজ ডিফারেন্স এই দুইটার মধ্যে বেসিক যে পার্থক্য, এটা ক্লিয়ার কিনা? সার্কিটে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে 1 কুলম্ব চার্জ নিতে যে পরিমাণ কাজ করতে হয়, ওইটাই হচ্ছে আমার বিভব পার্থক্য, ওই দুই বিন্দুর বিভব পার্থক্য। আর ওই বিভব পার্থক্যটাকে বজায় রাখার জন্য মানে কি, মানে হচ্ছে সার্কিটের মধ্যে, সার্কিটের মধ্যে ধরো হচ্ছে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন আছে। ঠিক আছে? সার্কিটের মধ্যে ধরো এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটাকে ঘুরায়ে, এই যে দেখো ঘুরায়ে আমি সার্কিট হয়ে আবার আগের জায়গায় আনবো। কন্টিনিউয়াসলি কাজটা করতে হবে, নয়তো কি কন্টিনিউয়াসলি আমি কারেন্ট পাবো? পাবো না কিন্তু। এক সময় যদি অফ হয়ে যায় তখন কারেন্ট জিরো হয়ে যাবে। সো কন্টিনিউয়াসলি আমি এই কাজটা করব, যেই ফোর্সের কারণে এই কাজটা কন্টিনিউয়াসলি করতে পারতেছি, এই ফোর্সটাকে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বা তড়িৎ চালক শক্তি। ঠিক আছে? ঠিক আছে? ওকে, এখন ক্লিয়ার? বলো এখন ক্লিয়ার কিনা? ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ভোল্টেজ ডিফারেন্স দুইটার মধ্যে যে বেসিক ডিফারেন্স, দুইটা কিন্তু একই জিনিস না। আমরা হচ্ছে একই জিনিস হিসেবে কেন ইউজ করি? কারণ অলমোস্ট যে পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দেয় ওইটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ হয় আর কি। ওকে, ঠিক আছে? ওকে, এখন দেখো এখান থেকে হচ্ছে আমাদের একটা সূত্র আসে, এটাকে বলা হচ্ছে ওহমের সূত্র। দেখো, ওহমের সূত্র, তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট পরিবাহী মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এখন আমাকে দেখো, গত ক্লাসের কিছু জিনিসপাতি হচ্ছে ভাইরা রিকেপ করে আসি। ব্যাপারটা কিরকম ছিল? ধরো এটা হচ্ছে একটা পরিবাহী দণ্ড ছিল, এটা হচ্ছে একটা পরিবাহী দণ্ড, এটার মধ্যে অনেকগুলো ইলেকট্রন আছে, অনেকগুলো কি আছে? ইলেকট্রন আছে। কারেন্ট ফ্লো কি বলছিলাম? কারেন্ট ফ্লো মানে হচ্ছে ইলেকট্রন ফ্লো। এখন বলতে পারে ভাই পজিটিভ চার্জ কি ফ্লো হয় না? না, পজিটিভ ফ্লো হয় না। মাইন্ডের যে পজিটিভ ফ্লো হয় না, কেন ফ্লো হয় না ভাই বলতেছি। কারণ তুমি দেখো এই যে ইলেকট্রনগুলো, ইলেকট্রনগুলো কোথা থেকে আসছিল? কপার থেকে আসছিল, রাইট? কপার যখন প্লাস করতেছে দেন ইলেকট্রন করতেছে। দেখো কপারের ভর 63.5, ঠিক আছে? কপারের ভর হচ্ছে 63.5, ইলেকট্রনের ভর কত? অনেক অনেক কম। তার মানে তুমি যখন ফ্লো করাবা, হালকা ভরের জিনিসপাতি দৌড়াদৌড়ি করবে, এনাম ভাই কিন্তু দৌড়াদৌড়ি করতে পারবে না, অন্তর্ভাই যতটা পারবে, রাইট? সো অন্তর্বাহীকে দৌড়াদৌড়ি করাটা ইজি। সো এখানে হচ্ছে এই ইলেকট্রনগুলো অন্তর্বাহীর মতো এইগুলো হচ্ছে দৌড়াদৌড়ি করতেছে, যে বড় ভরের জিনিসপাতিগুলো দৌড়াদৌড়ি করতেছে না। তার মানে পজিটিভ চার্জ কখনো মুভ করে না, মুভ করে কি? মুভ করে হচ্ছে নেগেটিভ চার্জগুলো। ঠিক আছে? তুমি কি করতেছো? এটাকে হচ্ছে একটা ভোল্টেজ সোর্সের সাথে অ্যাড করছো, একটা ভোল্টেজ সোর্সের সাথে অ্যাড করছো, যেটাকে আমি এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ বললাম, এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ বললাম। ঠিক আছে? ওকে, ভালো কথা। এখন ইলেকট্রনগুলো কি করবে? পজিটিভ দিকে চলে আসবে। তার মানে ইলেকট্রনের ফ্লো, ভালো মতো বুঝো, ইলেকট্রনের ফ্লো, ইলেকট্রনের ফ্লো কোন দিকে? ইলেকট্রন ফ্লো হচ্ছে বাম দিকে, রাইট? ইলেকট্রন ফ্লো হচ্ছে বাম দিকে। বাট আমরা জানি ইলেকট্রন যেদিকে ফ্লো হয়, কারেন্ট কি এক্সাক্ট এর উল্টা দিকে যায়? কারেন্ট কি যায়? কারেন্ট হচ্ছে এক্সাক্ট এর উল্টা দিকে যায়। তার মানে কারেন্টের যে ফ্লো, আই, আই কোন দিকে যাবে? আই হচ্ছে ইলেকট্রনের ফ্লোর উল্টা দিকে যাবে, তো এদিক বরাবর যাবে। ঠিক আছে? এখন দেখো এদিক বরাবর তো যাচ্ছে, ভালো কথা। এই যে কারেন্ট যে দিক থেকে যাচ্ছে, এদিকের ভোল্টেজটা দেখো বেশি না?
এদিকের ভোল্টেজটা বেশি। ধরো আমি এই যে পয়েন্টটা, এটার ভোল্টেজ হচ্ছে V1 বললাম, আর এই যে পয়েন্টটা, এটার ভোল্টেজটা হচ্ছে আমি V2 বললাম, আমি জানি না কত। ঠিক আছে, তার মানে কারেন্ট বাম থেকে ডান দিকে যাওয়ার একটাই শর্ত, এটা হচ্ছে V1 মাস্ট বি গ্রেটার দেন V2। এটা যতক্ষণ থাকবে ততক্ষণ কারেন্ট ফ্লো হবে। আর এটা যদি সমান হয়ে যায়, তখন কি কারেন্ট ফ্লো হবে না। এই দুইটা শর্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে দুইটা পয়েন্টের মাঝে যদি ভোল্টেজ ডিফারেন্স থাকে, তখনই কি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় কারেন্ট ফ্লো হবে। আর যদি ভোল্টেজ ডিফারেন্স সমান হয়ে যায় বা ভোল্টেজ ডিফারেন্স না থাকে, তখন কারেন্ট ফ্লো হবে না। এটা তো ক্লিয়ার, রাইট? এটা ক্লিয়ার। এখন এটার উপর ডিপেন্ড করে আমাদের বিজ্ঞানী ওহম সাহেব একটা সূত্র দিয়েছিল। সূত্রটা দেখো কি, উনি বলছে তাপমাত্রা যদি স্থির রাখি, তাহলে কোন নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে। ঠিক আছে, ধরো আমি বললাম এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে এ, এটার ভোল্টেজ হচ্ছে VA, এবং এই পয়েন্টটা V, এটার ভোল্টেজ হচ্ছে VB। বাম পাশ থেকে ডান দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, যেটাকে বললাম I। কেন তড়িৎ প্রবাহিত হচ্ছে বাম পাশ থেকে? কারণ আমি ধরে নিচ্ছি কি VA গ্রেটার দেন VB। সো ওইটার সাথে মিলাও যে VA যদি গ্রেটার দেন VB হয়, তাহলে অবশ্যই A থেকে B এর দিকে কারেন্ট ফ্লো হবে। এটার যে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ভাই বললাম R। উনি বলছে কি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দিকে যে কারেন্ট ফ্লো হবে, কারেন্টটা কি? কারেন্টটা হচ্ছে I। এই যে I কার সমানুপাতিক? দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য মানে কি? বেশি বিভব মাইনাস কম বিভব। বেশি বিভব কি? VA মাইনাস কম বিভব VB। সো এটাই হচ্ছে ওহমের সূত্র। এটাই কি? ওহমের সূত্র। সমানুপাতিক চিহ্ন ওঠানোর পর আমাদের লাগে সমানুপাতিক ধ্রুবক লাগে। I সমান G VA, I সমান হচ্ছে 1/R VA মাইনাস VB। ঠিক আছে, সমানুপাতিক ধ্রুবক লাগে। সো VA মাইনাস VB কে আমি যদি লিখি, VA মাইনাস VB সমান হচ্ছে I ইন্টু R। ভালো কথা, ঠিক আছে। আচ্ছা, ঈশ্বর জাহান বলতেছে V2 যদি B1 হচ্ছে গ্রেটার হয়, তাহলে হচ্ছে কারেন্ট এদিকে যাবে। V2 যদি বড় হয়, তাহলে হচ্ছে কারেন্ট এদিকে যাবে, যদি বড় হয়। আর ইলেকট্রন উল্টা দিকে যাবে। ঠিক আছে, ইলেকট্রন অলওয়েজ কম বিভব থেকে বেশি বিভবের দিকে, আর কারেন্ট অলওয়েজ বেশি বিভব থেকে কম বিভবের দিকে যায়। এটা মনে রাখবা। ইলেকট্রন অলওয়েজ বেশি বিভব থেকে কম বিভব দিকে। ভাই দুইটা কেন বলি নাই? কারণ হচ্ছে একটা মনে রাখলে কারেন্টের যে ফ্লো, ইলেকট্রন ফ্লো উল্টা দিকে। একটা মনে রাখলে আরেকটা অটোমেটিক মনে থাকে, জারণ বিজারণের মতো। একটা মনে রাখবা, আরেকটা অটোমেটিক মনে থাকবে। আচ্ছা, এখন আমি যদি বলি, দেখো ওহমের সূত্র কোনটা? ভাই যেটা মার্ক করছে এটা নাকি উপরেরটা? সো যদি কোশ্চেন জিজ্ঞেস করছে ওহমের সূত্র লিখো, তাহলে তুমি এটা লিখবা। ঠিক আছে। এখন বলতে ভাই এটা থেকে গুণ করে তো এটা আসছে না। দুইটা ম্যাথে এক জিনিস, বাট ফিজিক্সে এক জিনিস না। ফিজিক্সে দুইটা আলাদা জিনিস। ঠিক আছে। সো ওহমের সূত্র হচ্ছে এটা, আর ওহমের সূত্র থেকে একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এটা। ঠিক আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে সিম্পল ওহমের সূত্র। VA মাইনাস VB সমান হচ্ছে R। সো অনেক সময় হচ্ছে VA মাইনাস VB কে আমরা জাস্ট V হিসেবে লিখি। V সমান কি? I ইন্টু R। সো অনেক সময় হচ্ছে এটাই আমরা ইউজ করি আর কি, V সমান I ইন্টু R। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা একটু তুলে ফেলো, তারপর হচ্ছে ভাইরা ওহমের সূত্র রিলেটেড এক দুইটা গ্রাফ দেখবো। গ্রাফ দেখে হচ্ছে প্রবলেম দিকে যাব। ঠিক আছে, তোলার পরে ডান লিখো। যারা তুলে ফেলছো তারা ডান লিখো। এগুলো ইজি, এগুলো 9-10 এ পড়াশোনা। ওহমের সূত্র তো ক্লাস 9 এ পড়ছো। আচ্ছা, দেখো ওহমের সূত্র রিলেটেড খুবই সুন্দর একটা জিনিসপাতি মনে আছে। মানে এই জিনিসটা তুমি ফিল করবা কিভাবে? সো দেখো আমরা কি পড়ছি, V সমান I ইন্টু R। ঠিক আছে, V সমান I ইন্টু R। সো I কে আমরা কি লিখতে পারি? I কে আমরা লিখতে পারি হচ্ছে P ডিভাইড বাই R। এখন দেখো প্র্যাকটিক্যাল লাইফে যদি বলি ভোল্টেজ কি, তারপর হচ্ছে রেজিস্ট্যান্স কি, বা আইটা কি। ঠিক আছে, আইটা কি? দেখো এটা সার্কিটটা কি ছিল বলো তো আমাকে। এটা সার্কিটটা ছিল হচ্ছে এরকম, রাইট? এটা সার্কিটটা ছিল হচ্ছে এরকম, যে এক দিক থেকে আরেক দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, আর এটা হচ্ছে আর। আর এই দুইটা যে ভোল্টেজ ডিফারেন্সটাকে আমি ভি বলতেছিলাম, রাইট? ভোল্টেজ ডিফারেন্স থেকে ভি বলতেছিলাম। ওকে, ভোল্টেজ ডিফারেন্সকে ভি বলতেছিলাম। এখন দেখো বিজ্ঞানী ওহম যেহেতু বলছে যে প্রবাহিত কারেন্ট ভোল্টেজ ডিফারেন্সের সমানুপাতিক, তার মানে যত বেশি ভোল্টেজ ডিফারেন্স থাকবে ঠিক তত বেশি কারেন্ট ফ্লো হবে। দেখো এই ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে মাঝখানে একটা
কি বলো পোকা টাইপের কিছু একটা আছে, এটা হচ্ছে কারেন্ট। এটা কি? এটা হচ্ছে কারেন্ট। এটা হচ্ছে কারেন্ট বা আই। আর যে রশি দিয়ে বেঁধে রাখছে এটা হচ্ছে রোধ বা আর। এটা হচ্ছে রোধ বা আর। আর যে পিছন দিয়ে ধাক্কা দিতেছে, এটা হচ্ছে ভোল্টেজ বা ভি। ঠিক আছে, ভোল্টেজ বা ভি। সো ভি কি করে? ভি হচ্ছে কারেন্টকে ধাক্কা দেয়, কারেন্টকে পুশ করে যে না আরো বেশি যাও, আরো বেশি যাও। আর কি করে? আর হচ্ছে ওরে বেঁধে ধরে রাখতেছে, না যাইতে দিবে না। মানে কি? আর হচ্ছে কারেন্টের ফ্লোকে বাধা দিচ্ছে। ভি কি করতেছে? কারেন্টের ফ্লোকে পুশ করতেছে, না বেশি যাও বেশি যাও। আর কি করতেছে? কারেন্টের ফ্লোকে বাধা দিতেছে। সো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে দেখো ভি ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার মানে পুশ করা মানে হচ্ছে ভোল্টেজ। আর কি করছে? দেখো রশি দিয়ে বেঁধে ধরে রাখছে, না যাইতে দিবে না। আর ফলাফল কি? ফলাফল হচ্ছে আই। ঠিক আছে, ফলাফল হচ্ছে আই। এই ইয়াসিন, আর কি বলো? এই বাকি পোলাবেন বলো তো আরটা কি? ইয়াসিন বলতেছে আর মানে কি? আর কি? আর কি? ইয়াসিন আমাকে জিজ্ঞেস করছে আর কি, বলো। বাকি পোলাবেন বলো আর কি? ইয়াসিন গত ক্লাস করে আসবা, আর মানে রেজিস্ট্যান্স, এটা বলে দিছি ভাই। ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা যদি এই জিনিসটা ডেইলি লাইফের সাথে মিলাইতে চাই, ধরো ডেইলি লাইফ হচ্ছে দুইটা জিনিস, তোমার আম্মু, তোমার পড়াশোনা, আর হচ্ছে তোমার ফোন। তোমার ফোন তিনটার মধ্যে কোনটাকে কোনটার সাথে রিলেট করতে পারো বলো? তুমি দেখো, যখন পড়াশোনা করতে যাবা, তোমার ফোন তোমাকে বাধা দিবে যে না ফেসবুক আছে, ফ্রেন্ড চ্যাট দিছে, প্রিয় মানুষ নক দিছে, ওর সাথে একটু কথা বলে নি, রাইট? ফোনটা কি করবে? বাধা দিবে। যখন পড়াশোনা করতে যাবা, তোমার আম্মু কি করবে? ধাক্কা দেবে, না পড়তে বয়, পড়তে বয়। একদম ধাক্কা দেবে না, পড়তে বয়, তুই পড়তে বয়, রাইট? তার মানে আম্মুর কাছে কি? আম্মুর কাছে হচ্ছে ভোল্টেজের মতো ধাক্কা দিতেছে, ধাক্কা দিতেছে, রাইট? ফোনের কাজ কি? বাধা দিতেছে পড়াশোনার ক্ষেত্রে, তার মানে আর এর মতো। আর পড়াশোনা কি? পড়াশোনা হচ্ছে আউটকাম, যেটা আই, যেটা অ্যাকচুয়ালি খুবই কম হয়, রাইট? বুঝতে পারছো? বলো এখন বুঝতে পারছো কিনা? ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স, এই তিনটা জিনিস। ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স, এই তিনটা জিনিস বলো। সো আমরা যদি এখানে বলতে পারি যে পড়াশোনার ব্যাপারটা, পড়াশোনা হচ্ছে, পড়াশোনা অ্যাকচুয়ালি কি? পড়াশোনা হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, মানে হচ্ছে আম্মু ডিভাইডেড বাই ফোন। আম্মুর প্রেসার যত বেশি হবে পড়াশোনা তত ভালো হবে, ফোন যত ইউজ কম করবা পড়াশোনা তত ভালো হবে। বুঝতে পারছো কিনা বলো? জিনিসপাতি কিন্তু ইন্টারেস্টিং, এগুলা এগুলো একদম ইন্টারেস্টিং জিনিসপাতি। আচ্ছা, সো এটা গেল, এটার বাইরে তো তেমন কিছু নাই, এটা চলে গেল। এটার পাশাপাশি আমরা হচ্ছে এক দুইটা গ্রাফ দেখবো, ঠিক আছে? গ্রাফটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে কিরকম। দেখো, গ্রাফ হচ্ছে দুই রকম আসতে পারে। তোমরা এই রকম গ্রাফ দুইটা চ্যাপ্টারে পড়বা। একটা তো এই চ্যাপ্টার, ভালো কথা। আরেকটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইন ইলেকট্রনিক্সে। সো আমরা এই যে গ্রাফটা আঁকাই দিছি, এটা হচ্ছে ওহমের সূত্র উপর ডিপেন্ড করে গ্রাফটা আঁকাইতেছি, রাইট? ওহমের সূত্র উপর ডিপেন্ড করে গ্রাফটা আঁকাচ্ছি। তার মানে এই গ্রাফটা শুধুমাত্র ওহমীয় পদার্থ, ভালো মতো বুঝো, কি পদার্থ? ওহমীয় পদার্থ, ওহমীয় পদার্থ। এই সব পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। এখন বলতে পারো ভাই ওহমীয় পদার্থ মানে কি? যে সব পদার্থ I ইকুয়াল টু ভি বাই আর, এটা মেনে চলে, এটা হচ্ছে ওহমীয় পদার্থ, ঠিক আছে? যেসব পদার্থ ওহমের সূত্র মেনে চলে, এটা হচ্ছে ওহমীয় পদার্থ, ঠিক আছে? এই সাম্মি আক্তার, ও বলতেছে রোধ কারেন্টকে কেন বাধা দেয়। এই বাকিরা বলো, রোধ কারেন্টকে কেন বাধা দেয়? বলো, গত ক্লাসে ভাই পড়াইছি না ডিটেলস এটা, যে রোধ কারেন্টকে। সাম্মি, তুমি কি গত ক্লাস করেছো? ভাইকে বলো তো, বলো ভাইকে, গত ক্লাস কি তুমি করেছো কিনা? গত ক্লাস কি করেছো কিনা ভাইকে বলো। গত ক্লাসের একদম শুরুতেই দেখবা ভাই যখন একটা প্রবাহিত তার আঁকাছিলাম সিলিন্ড্রিক্যাল শেপের, ওইখানে ইলেকট্রনগুলো কিভাবে মুভ করতেছে, এবং এক জায়গা থেকে যখন আরেক জায়গায় ইলেকট্রন মুভ করতেছিল, তখন হচ্ছে মাঝখানে যে পজিটিভ চার্জ গুলো আছে ওইগুলো টেনে ধরে রাখতেছিল বা বাধা দিতেছিল, রাইট? এই যে বাধা দিতেছে, এই জিনিসটা কি? ইলেকট্রন মুভমেন্টের স্পিডটা কমাই দিচ্ছে। তো এইটাই হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? এইটাই হচ্ছে রেজিস্ট্যান্স, এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, দেখো, আচ্ছা ওহমীয় পদার্থ, ভাই যেখানে ছিলাম দুইটা চিত্র তোমার গ্রাফ মাস্ট মনে রাখতে হবে। এই গ্রাফগুলো তুমি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারে পাবা, বাট ভাই বলে দিচ্ছি আলাদা করে, ওহমীয় পদার্থ এই দুইটা গ্রাফ মেনে চলবে, ঠিক আছে? ওহমীয় পদার্থ এই দুইটা গ্রাফ মেনে চলবে। দেখো, আমরা আই সমান কি পড়ছি বলতো?
আই সমান কি পড়ছি, আই সমান হচ্ছে ভি ডিভাইড বাই আর, ভি ডিভাইড বাই আর। এখন দেখো ভাই এটাকে উল্টা লিখতেছি ভি সমান হচ্ছে আই ইন্টু আর, ভি সমান হচ্ছে আই ইন্টু আর। সো তুমি ডান দিক বরাবর আই রাখছো এবং উপরের অক্ষ বরাবর ভি রাখছো, উপরের অক্ষ বরাবর ভি রাখছো। দেখো ভি এবং আই দুইটা কি সমানুপাতিক না? যদি আর কনস্ট্যান্ট থাকে, ভি এবং আর আই দুইটা কি সমানুপাতিক যদি আর কনস্ট্যান্ট থাকে, রাইট? যদি কি আর কনস্ট্যান্ট থাকে। ভালো কথা লিখলাম, এটা দেখো লিখছি সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে কি বলো? দেখো ভাই তিনটা আঁকাইছি, ঠিক আছে? তিনটা আঁকাইছি, ঠিক আছে? ভি এবং আই এটা কেবল মূল বিন্দুগামী সরলরেখা হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। মূল বিন্দুগামী সরলরেখা যদি হয়, তো আমি প্রতিটা ক্ষেত্রে কি পাবো? একটা ঢাল পাবো, প্রতিটা ক্ষেত্রে একটা ঢাল পাবো। সো এই যে ঢালটা কি নির্দেশ করবে ভাইকে বলো তো? ঢালটা নির্দেশ করবে হচ্ছে আমার ভি এবং আই, এই যে সমীকরণটা ঢালের মানটা নির্দেশ করবে। এখন দেখো ভি এবং আর আই এর সমীকরণের ঢাল কি? ভি এবং আই এর সমীকরণের ঢাল হচ্ছে ভি বাই আই, মানে ওয়াই বাই এক্স, এটা হচ্ছে আর রেজিস্ট্যান্স, রাইট? এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখন ধরো আমি বললাম হচ্ছে এটা হচ্ছে আর ওয়ান রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর টু রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আর থ্রি রেজিস্ট্যান্স। এখন বলো কোনটার মান সবচেয়ে বড়, কোনটা সত্য এখানে? সত্য মানে কি? আমি হচ্ছে এটা বললাম আর ওয়ান ইজ গ্রেটার দেন আর টু ইজ গ্রেটার দেন আর থ্রি, অথবা আর থ্রি ইজ গ্রেটার দেন আর টু ইজ গ্রেটার দেন আর ওয়ান। কোনটা সত্য ভাইকে বলো? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। কোনটা সত্য বলো? কোনটা সত্য? আর ওয়ান কি সবচেয়ে বড়? আচ্ছা দেখো, এরকম যদি তোমার কাছে জিজ্ঞেস করে যে কোনটা বড় বা কোনটা ছোট হবে, সো এরকম প্রবলেমের ক্ষেত্রে তুমি একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। কিরকম? এরকম, তুমি যে কোনো একটা ভ্যালুকে ফিক্সড করে নিবা। দেখো ভাই সাদা মার্ক করে, আচ্ছা লাল করে দিই। এটা দিয়ে আমি কি করছি? আমি হচ্ছে ভোল্টেজটাকে ফিক্সড করে নিছি। কি করে নিছি? ভোল্টেজটাকে ফিক্সড করে নিছি। এখন দেখো ভোল্টেজটা যদি ফিক্সড করে নেই, আর যত বাড়বে আই কি তত কমবে না? তার মানে আই যার মিনিমাম আর তার ম্যাক্সিমাম। দেখো আই এবং আর কি ব্যস্তানুপাতিক না? ব্যস্তানুপাতিক কিন্তু, রাইট? আই এবং আর কি ব্যস্তানুপাতিক। তার মানে আই যার মিনিমাম আর তার ম্যাক্সিমাম। এখন দেখো এখানে হচ্ছে একটা আই, এই যে এখানে হচ্ছে একটা আই, এখানে হচ্ছে আরেকটা আই, এখানে হচ্ছে আরেকটা আই। এটা হচ্ছে আমার আই থ্রি, এটা হচ্ছে আই টু, আর এটা হচ্ছে আই ওয়ান। আই মিনিমাম কার? 3 এর। তার মানে 3 এর রেজিস্ট্যান্স কি হবে? ম্যাক্সিমাম হবে, কারণ কি ব্যস্তানুপাতিক। তার মানে 3 নাম্বারটা কারেক্ট। ক্লিয়ার? সো এরকম প্রবলেমের ক্ষেত্রে যদি একাধিক ভেরিয়েবল আসে, তুমি যে কোনো একটা অক্ষ বরাবর একটা টান দিয়ে দিবা, খাতার মধ্যে শুধু ছোট করে একটা টান দিয়ে দিবা, জানো তো একবার যে কোনটা আসলে সত্য আসছে। সো এখন উল্টাও কিন্তু করতে পারতাম, আমি হচ্ছে আই ভার্সেস ভি লিখতে পারতাম, রাইট? আই ভার্সেস ভি লিখতে পারতাম। এখন দেখো আই ভার্সেস ভি যদি লিখি, কি বললাম? আই সমান কি? ভি ডিভাইড বাই আর। দেখো আই আর ভি কি, এটাও এখনো সমানুপাতিক, রাইট? আই এবং ভি এখনো সমানুপাতিক। যদি সমানুপাতিক হয়, এরকম কিছু একটা আসতেছে, এরকম কিছু একটা আসতেছে, রাইট? সমানুপাতিক মানে কি? এরকম কিছু একটা আসতেছে, মূল বিন্দুগামী সরলরেখা আসতেছে। যদি আসে তাহলে ধরো হচ্ছে প্রথমটা যে রেজিস্ট্যান্স, এটাকে আমি আর ওয়ান বললাম, পরেরটা যে রেজিস্ট্যান্স, এটাকে আমি আর টু বললাম, এটাকে হচ্ছে আর থ্রি বললাম। এখানে কোনটা সত্য বলো তো আমাকে? আর ওয়ান ইজ গ্রেটার দেন আর টু ইজ গ্রেটার দেন আর থ্রি, or R3 is greater than R2 is greater than R1. কোনটা সত্য ভাইকে বলো? 2 নম্বর চিত্রের ক্ষেত্রে কোনটা সত্য বলো? 2 নম্বর চিত্রের ক্ষেত্রে কোনটা সত্য বলো? তো দেখেই বোঝা যাচ্ছে মনে হয় যে 1 নম্বরের উল্টাটা হবে, রাইট? হ্যাঁ 1 নম্বরের উল্টাটাই হবে, বাট এটা একটু বোঝার ট্রাই করো। কিভাবে বোঝার ট্রাই করো? দেখো 1 নম্বর উল্টাটাই হবে, বাট একটু ফিল করার ট্রাই করো যে ব্যাপারটা কিরকম। আমি আগের সূত্রে কি করছিলাম? যে কোনো একটাকে হচ্ছে কনস্ট্যান্ট ধরে নিয়েছিলাম, এখনো একটাকে কনস্ট্যান্ট ধরে নিলাম। কাকে কনস্ট্যান্ট ধরে নিছি? আই বা তড়িৎ প্রবাহ। সো প্রথম 3 নম্বর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ পাইছি, এটা হচ্ছে V3। দেন 2 নম্বর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ পেলাম, এটা হচ্ছে V2। 1 নম্বর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে V1। ভালো কথা। সো দেখো আমার কি আর এবং ভি, আমার কি আইটা কনস্ট্যান্ট, তার মানে আর এবং ভি দুইটাকে সমানুপাতিক। ভোল্টেজ যার বেশি তার কারেন্ট কি? ভোল্টেজ যার বেশি তার রেজিস্ট্যান্স কি হবে? বেশি হবে। 3 নম্বরে 1 নম্বরে ভোল্টেজ কি সবচেয়ে বেশি না? 1 নম্বরে ভোল্টেজ সবচেয়ে বেশি, রাইট? এটা দেখো 1 নম্বরে ভোল্টেজ হচ্ছে এতটুকু, 2 নম্বর হচ্ছে এটা, আর 3 নম্বর হচ্ছে জাস্ট এটা। তার মানে 1 নম্বরে ভোল্টেজ সবচেয়ে বেশি। সো R1 is must be greater than R2 is must be greater than R3। ঠিক আছে?
আমার অপশন হচ্ছে এটা 1 নাম্বার, আর এখানে হচ্ছে 2 নাম্বারটা। বুঝতে পারছো এটা? এটা বুঝতে পারছো কিনা বলো? এটা হচ্ছে খ নম্বরেও আসে, এমসিকিউ তো আসে, খুব ইম্পর্টেন্ট। তুলে ফেলো এটা, তুলে ফেলো, তোলার পরে ডান লিখো। ডক্টর আকাশ সাহা বলতেছে সরল রেখা কেন হলো? কারণ হচ্ছে ভাইয়া, হায়ার ম্যাথ প্রথম পত্রে 3য় চ্যাপ্টার সরলরেখা আছে। সরলরেখার মধ্যে বলা আছে কোনো একটা রেখা যদি y = mx এরকম সমীকরণ ফলো করে, সো ওইটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। মূল বিন্দুগামী সরলরেখা হবে। প্রতিটা i = v/r এটা y = mx ফলো করে। কারণ কি? কারণ দেখো আমরা v বরাবর y অক্ষ বরাবর কি দিছি v, y অক্ষ বরাবর কি দিছি v, দেখো y অক্ষ বরাবর কি দিছি v, সো y, আর x অক্ষ বরাবর কি দিছি i, সো x, আর rটাকে হচ্ছে আমি ঢাল বললাম y = কি mx। ঠিক আছে? এখানে কি করছি? এখানে y অক্ষ বরাবর i, সো এটা হচ্ছে y সমান x অক্ষ বরাবর কি v, সো এটা হচ্ছে x, আর 1/r কি হচ্ছে রেজিস্ট, 1/r কি হচ্ছে m দিলাম। সো দুইটাই কি y = mx ফলো করে, এই জন্য হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হয়েছে। ঠিক আছে? এই জন্য হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হয়েছে। এখন বুঝতে পারছো বলো? এখন বুঝতে পারছো কিনা? ডক্টর আকাশ সাহা বুঝতে পারছো কিনা বলো? সামি আনডিফাইন বলতেছে ম্যাথ না পড়লে না পড়ার বাকি কি আছে? এগুলো তো বেসিক জিনিসপাতি। এগুলা তুমি হচ্ছে ক্লাস 8 থেকে শুরু আসতেছে, পড়ে আসতেছে যে গ্রাফ কিভাবে অঙ্কন করতে হয়। ঠিক আছে? গ্রাফ কিভাবে অঙ্কন করতে হয়, সো এগুলা আচ্ছা দেখো, এই যে রেজিস্ট্যান্স গুলো আছে, এখন আমরা হচ্ছে সার্কিটে চলে যাচ্ছি। ঠিক আছে? সার্কিটটা খুব ইম্পর্টেন্ট। সার্কিটে চলে যাচ্ছি। সার্কিটের ব্যাপারটা কিরকম দেখো, রোধের যে সমবায়, ঠিক আছে, তোমার যে কোনো ধরনের সার্কিট, তোমার এই চলতরিতের প্রবলেমের সবচেয়ে হচ্ছে ইন্টারেস্টিং কিছু ব্যাপার স্যাপার আছে। এটা হচ্ছে সার্কিট দেওয়া থাকবে, সার্কিট যদি তুমি সলভ করতে পারো তুমি সবকিছু পারো। কতটুকু পাওয়ার ডিসিপেট হয়েছে, কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, কতটুকু ভোল্টেজ ড্রপ খাইছে, সবকিছু তুমি পারো। ঠিক আছে? সবকিছু তুমি পারো। সো সবকিছু পারার জন্য আমার কি করতে হবে? প্রথম হচ্ছে সার্কিটের যে সমবায়গুলো আছে, সময়গুলো ভালো মতো বুঝতে হবে। সার্কিটের সময় হচ্ছে মেইনলি 3টা। একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে শ্রেণী সমবায় যেটাকে বলছে সিরিজ, 2 নম্বর হচ্ছে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় যেটাকে বলা হচ্ছে প্যারালাল কানেকশন, এবং 3 নাম্বার, বাট এটাকে 3 নাম্বার না বলা ভালো, এই দুইটার মিক্সড মানে হচ্ছে মিশ্র সমবায়। মিশ্র সমবায়, ঠিক আছে? মিশ্র সমবায়। হিমালয় হিমু বলতেছে বিভব পার্থক্য এবং বিভব সেম কিনা? না ভাইয়া, বিভব পার্থক্য এবং বিভব সেম না। বিভব পার্থক্য মানে কি? দুইটা পয়েন্টের বিভবের পার্থক্য, মানে এ পয়েন্টের একটা বিভব, এ পয়েন্টের একটা বিভব, দুইটা পয়েন্টের বিভবের পার্থক্য হচ্ছে বিভব পার্থক্য। বাট বিভব মানে কি? এই পয়েন্টের বিভব কত, এই পয়েন্টের বিভব কত, মানে পয়েন্ট স্পেসিফিক যে ভ্যালু এটা হচ্ছে বিভব, আর দুইটা পয়েন্টের মধ্যে যে পার্থক্য হচ্ছে বিভব পার্থক্য। ঠিক আছে? এই এত ডিটেলসে এত জিনিসপাতি ইয়ে করার দরকার নেই। আচ্ছা এখন আমাকে বলো শ্রেণী সমবায় কাকে বলে? তোমরা তো পড়ে আসছো শ্রেণী সমবায় কাকে বলে। কাকে বলে? সমান্তরাল সমবায় কাকে বলে? মিশ্রটা লাগবে না, কারণ মিশ্র মানে হচ্ছে দুইটা। শ্রেণী সমবায় কাকে বলে? সমান্তরাল কাকে বলে? বলো। এখন দেখো এরকম ভাবে পড়ছিলেন একটা সংজ্ঞা, যে যদি রোধগুলা পরপর যুক্ত থাকে, কি থাকে? পরপর যুক্ত থাকে, তাহলে কি শ্রেণী, রাইট? পরপর যুক্ত থাকলে শ্রেণী। ওকে, এখন দেখো আমরা হচ্ছে এই জিনিসটা একটু ভাঙা ট্রাই করি। কিভাবে পরপর যুক্ত থাকে? ধরো এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স। দেখো এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এগুলো হচ্ছে একটা ব্যাটারির সাথে কানেক্টেড। ওকে, R1 R2 R3, দেখো একটার পর আরেকটা। ঠিক আছে? একটার পর আরেকটা, R1 এর পর R2, R2 এর পর R3, মানে কি একটার, ধরো তুমি বলতে পারো একটা মাথার মধ্যে একটা পা দিয়ে রাখছে, দিয়ে দিয়ে হচ্ছে সামনে গেছে। তো এটা হচ্ছে শ্রেণী সমবায়। ভালো কথা। সো পরপর যুক্ত আছে। 9 এর ডেফিনিশনটা ভাইয়া বলতেছি। ঠিক আছে? 9 এর ডেফিনিশনটা ভাইয়া বলতেছি। এখন দেখো পরপর যুক্ত আছে, ভালো কথা। আমি হচ্ছে এইভাবে দিলাম, এটাকে ধরো হচ্ছে R1, আর এটাকে ধরো R2 বললাম। এখন দেখো R1 এবং R2 যখন বলতেছি, ঠিক আছে, এটা কিন্তু পাশাপাশি নাই বা পরপর নাই। কিভাবে আছে? R1 থেকে যখন তুমি R2 এর দিকে যাচ্ছ, মাঝখানে দেখো একটা ব্যাটারি চলে আসছে বা সেল চলে আসছে, রাইট? একটা কি আসছে? একটা সেল চলে আসছে। সো পরপর আছে? পরপর আছে কিনা আমাকে বলো। অ্যান্সার হচ্ছে না, পরপর নাই। তার মানে কি এরা শ্রেণীতে না? অ্যান্সার হচ্ছে জানি না। সো
9-10 এর ডেফিনিশন অনুযায়ী তুমি এটা বলতে পারো না এটা শ্রেণী নাকি সমান্তরাল। সো ডেফিনিশনটাকে আরেকটু মডিফাই করতে হবে, ঠিক আছে? কিভাবে মডিফাই করতে হবে? পরপর না বলে আমরা বলবো হচ্ছে কারেন্ট সেম, ঠিক আছে? কোনো রেজিস্ট্যান্স গুলোর মধ্য দিয়ে যদি কারেন্ট সেম ফ্লো হয়, কি ফ্লো হয়? কারেন্ট যদি সেম ফ্লো হয়, আমরা হচ্ছে এখান থেকে এটা বলবো না, আমরা হচ্ছে এখান থেকে এটা বলবো না, আমরা এটা বলবো না, আমরা বলবো কি? আমরা বলবো হচ্ছে কারেন্ট সেম যদি থাকে, যতগুলা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট সেম থাকবে এরা হচ্ছে শ্রেণীতে থাকবে। কিভাবে? এখন দেখো, আমি কথার কথা ধরে নিলাম যে আমার হচ্ছে এদিক দিয়ে আই পরিমাণ কারেন্ট আছে। দেখো, কারেন্ট চেঞ্জ হওয়ার কি কোনো রাস্তা আছে? কারেন্ট চেঞ্জ হওয়ার কোনো রাস্তা নাই। তো কারেন্ট যেহেতু চেঞ্জ হওয়ার কোনো রাস্তা নাই, তার মানে I1 এর R1 এর ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্টটা ঢুকতেছে অবশ্যই এটা R2 এর ভিতর দিয়েও ঢুকবে। তার মানে R1 এবং R2 দুইটাই শ্রেণীতে আছে। দুইটা কিভাবে আছে? শ্রেণীতে আছে। সো শ্রেণী সমবায়ে পরপর যুক্ত থাকে বা পাশাপাশি যুক্ত থাকে, এই ব্যাপারটা না মনে রেখে আমরা মনে রাখবো যতগুলা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো হয় এটা শ্রেণীতে থাকে। কিভাবে থাকে? যতগুলা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো হয়, 2 এম্পিয়ার হলে 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার হলে 3 এম্পিয়ার, 4 এম্পিয়ার হলে 4 এম্পিয়ার, 5 এম্পিয়ার হলে 5 এম্পিয়ার, এই যে কানেকশনগুলা, এই কানেকশনগুলোকে বলছে শ্রেণী সমবায়। ঠিক আছে? শ্রেণী সমবায়। এখন এটা থেকে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু আমাদের কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স তিনটা ছিল, সো অলরেডি রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করে ফেলছি, তার মানে অবশ্যই কারেন্ট এবং ভোল্টেজের আলোচনা হবে। একটার মধ্যে কারেন্ট সেম, আরেকটার মধ্যে কি হবে? ভোল্টেজ সেম হবে। ভোল্টেজ সেম হবে। ভোল্টেজ সেম মানে কি? দুইটা পয়েন্টের মাঝে রোধ থাকতে হবে, দুইটা বিন্দুর মাঝে রোধ থাকতে হবে, বিন্দুর মাঝে রোধ থাকবে, রোধ থাকবে। এখন ভালো কথা, এখন ভাই বলতে পারে যে ভাইয়া বিন্দু বলছেন মানে কি? পয়েন্ট না, অ্যাকচুয়ালি পয়েন্ট না, ঠিক আছে? অ্যাকচুয়ালি পয়েন্ট না, পয়েন্টের দুই রকম হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল পয়েন্ট। আমরা যখন বিন্দু বলি না, তোমরা ভাবো মনে হয় যে জিওমেট্রিক্যাল প্লেন বা পয়েন্ট, জিওমেট্রিক্যাল পয়েন্টের কথা বলতেছে, বাট অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল পয়েন্ট না। জিওমেট্রিক্যাল পয়েন্ট মানে কি? এরকম কিছু একটা, এই যে এরকম কিছু একটা। আমরা এখানে যে পয়েন্টটা বলতেছি এটা জিওমেট্রিক্যাল পয়েন্ট না, ঠিক আছে? এটা হচ্ছে জিওমেট্রিক্যাল পয়েন্ট না। এখন বলতে পারছো ভাই এটা কি ধরনের পয়েন্ট? ঠিক আছে, এটা কি ধরনের পয়েন্ট? এখন এই পয়েন্টটা বোঝার জন্য দেখো ভাই হচ্ছে এটা কি ধরনের পয়েন্ট, এটা হচ্ছে বোঝা লাগবে আমাদের, ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগে তুলে ফেলো, এটা তুলে ফেলো, তারপর হচ্ছে ভাইরা পয়েন্টের ব্যাপারটা আসতেছে এখানে, যে ভোল্টেজ ডিভাইডার বা সরি সমান্তরাল সমবায় দুইটা বিন্দুর মাঝে রোধ সেম থাকবে। এখন বিন্দু বলতে এখানে কি ধরনের বিন্দু বোঝাচ্ছি? ঠিক আছে, কি ধরনের বিন্দু বোঝাচ্ছি? একজন ভালো একটা কোশ্চেন করছে, R1 এর মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে তো বাধা পাবে, তাহলে হচ্ছে R2 এর মধ্যে দিয়ে কিভাবে সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে? এটার জন্য এই যে এই বাবাজিগুলো আছে, দেখো কি আছে, এরা আছে, এই যে এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে, এরা কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি পুশ করতে থাকা কারেন্ট ফ্লো হওয়ার জন্য। ঠিক আছে? সো প্র্যাকটিক্যাল সেন্সে এরকম মনে হতে পারে যে R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, কারেন্টটা একটু স্লো হয়ে যাবে। না, স্লো হবে না, ও কন্টিনিউয়াসলি বাধা দিচ্ছে, কন্টিনিউয়াসলি ধাক্কা দিয়েই যাচ্ছে, যে না স্লো হওয়া যাবে না। ধাক্কা দিতেছে উইদিন মাইক্রো সেকেন্ড, উইদিন ন্যানো সেকেন্ড এই ধাক্কাগুলা কন্টিনিউয়াসলি খাচ্ছে। সো এর ফলে কি হয়? R1 এর মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যায়, R2 এর মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যায়। কিসের জন্য? এই যে এক্সটার্নাল যে ইলেকট্রোমোটিভ ফোর্স আছে বা ইএমএফ আছে এটার জন্য। ঠিক আছে? ওকে। এখন দেখো আমরা হচ্ছে এই যে পয়েন্টের ব্যাপারটা আসবো। আমরা যে বললাম দুইটা বিন্দুর মাঝে ভোল্টেজ সেম থাকা লাগবে, দুইটা বিন্দুর মাঝে ভোল্টেজ সেম থাকা লাগবে। এই বিন্দুটা অ্যাকচুয়ালি কি বুঝাচ্ছে ভাইয়া? এটা হচ্ছে বোঝা লাগবে, ভালো মতো খেয়াল করো। এই জিনিসটা যদি তুমি যদি সার্কিট সলভ করতে পারো সব পারবা, সার্কিট যদি সলভ করতে পারো সব পারবা। দেখো বিন্দু বলতে আমি কি বুঝাচ্ছি, বিন্দু বলতে কি বোঝাচ্ছে? দেখো এই যে বিন্দু, বিন্দু হচ্ছে দুই প্রকার, বিন্দু হচ্ছে দুই প্রকার আমরা জানি। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল পয়েন্ট আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট। জিওমেট্রিক্যাল পয়েন্ট মানে যে ম্যাথে যেটা পড়ি আর কি, আর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট, আমরা যেটা এই চ্যাপ্টারে পড়বো, ইলেকট্রিক্যাল পয়েন্ট। ম্যাথের বিন্দু তো আমরা বুঝি, রাইট? ম্যাথের বিন্দু তো আমরা বুঝি, এই যে এরকম ডট একটা থাকে। বাট ইলেকট্রিক্যাল পয়েন্ট বলতে কি বোঝায়? ইলেকট্রিক্যাল পয়েন্ট বলতে সিম্পল তারকে বোঝায়, মানে যেখানে কোনো রেজিস্ট্যান্স নাই বা যেখানে কোনো বাধা নাই। ঠিক আছে? বাধাবিহীন, কি বোঝায়? বাধাবিহীন তার, এটাই হচ্ছে আমার ইলেকট্রিক্যাল পয়েন্ট। কিরকম বাধাবিহীন তার? দেখো এই ব্যাপার, এই জায়গায়, তারপর হচ্ছে এই জায়গায় কোনো রেজিস্ট্যান্স নাই বা কোনো এলিমেন্ট নাই, রাইট? কোনো এলিমেন্ট নাই।
কোনো এলিমেন্ট নাই। ভাইয়া যতগুলো জায়গা বক্স করে দিছি এখানে কি কোনো বাধা আছে বলো? এখানে কি কোনো বাধা আছে কিনা বলো? এখানে কিন্তু কোনো বাধা নাই। তার মানে কি এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট, এই পুরাটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট, এই পুরাটা একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট, এই পুরাটা আরো একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা ইলেকট্রিক্যাল পয়েন্ট। কেন ভিন্ন ভিন্ন ইলেকট্রিক্যাল পয়েন্ট কেন? কারণ মাঝখানে বাধা চলে আসছে। সো বাধা যতক্ষণ না থাকবে ইলেকট্রিক্যাল পয়েন্ট সেম থাকবে। এই পুরাটা পয়েন্টকে ধরো ভাইয়া বললাম এ, যেহেতু বাধা আসছে পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, এই পয়েন্টটা অন্য একটা পয়েন্ট হবে যেটাকে ভাইয়া বলবো বি, যেহেতু আবার বাধা আসছে অন্য একটা পয়েন্ট হয়ে যাবে যেটাকে বলবো সি, যেহেতু আবার বাধা আসছে অন্য একটা পয়েন্ট হয়ে যাবে যেটাকে ভাইয়া বলবো ডি। তার মানে ইলেকট্রিক্যাল পয়েন্ট হচ্ছে এমন একটা জিনিস যেখানে কোনো বাধা নাই। সো বাধা না থাকা মানে কি? রেজিস্ট্যান্স থাকবে না। রেজিস্ট্যান্স যতক্ষণ পর্যন্ত না থাকে পয়েন্টগুলো সেম থাকবে। এখানে কিন্তু একটা বিন্দু নাই, এখানে দেখো একটা পুরো একটা তারের মতো বা পুরো একটা রেখার মতো। সো দেখে মনে হতে পারে রেখা, দেখে মনে হতে পারে রেখা, বাট আমরা কি বলতেছি এটা একটা বিন্দু। এটা কি বলা হয়? ইলেকট্রিক্যাল পয়েন্ট। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট। সো আমি এখান থেকে গেলাম, যাচ্ছি যাচ্ছি কোনো বাধা পাচ্ছি না, যতক্ষণ পর্যন্ত কোনো বাধা না পাই পুরাটা হচ্ছে একটা পয়েন্ট নির্দেশ করতেছে যেটা এ। গেলাম একটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম, দেন আবার গেলাম কোনো বাধা নাই। সো এই পুরোটা অন্য একটা বিন্দু নির্দেশ করতেছে যেটা হচ্ছে বি, এটা আবার গেলাম এটা হচ্ছে আরেকটা পয়েন্ট নির্দেশ করে যেটা সি, আবার গেলাম এটা আরেকটা পয়েন্ট নির্দেশ করে যেটা হচ্ছে ডি। ঠিক আছে, যেটা হচ্ছে ডি। ফিজিক্সের পয়েন্ট না ভাইয়া, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্ট আর কি, ইলেকট্রিক্যাল ফিজিক্স কাছাকাছি। দেখো এখন দেখো আমরা হচ্ছে আগের স্লাইডে যে ডেফিনিশনে দেখছি দুইটা বিন্দুর মাঝে রোধ থাকবে। কিভাবে? দেখো দুইটা বিন্দুর মাঝে রোধ থাকা মানে দেখো এটা দেখেই বোঝা যায় প্যারালাল, বাট ভাইয়া যে বললাম দুইটা বিন্দুর মাঝে রোধ থাকবে, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা কিরকম ভালো মতো বোঝার ট্রাই করো। ঠিক আছে, দুইটা বিন্দুর মাঝে রোধ থাকলে প্যারালাল হয়, এই ব্যাপারটা কিরকম এটা ফিল করার ট্রাই করো। ধরো এই যে এতটুকু, এতটুকুর মাঝে কি কোনো বাধা আছে? না, বাধা নাই। আমি বললাম এই যে বিন্দুটি হচ্ছে এ বিন্দু, দেখো এই বিন্দুটাই কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে, কারণ কি নিচের দিকে কোনো বাধা নাই, রাইট? নিচের দিকে কোনো বাধা নাই। এটা কি উপর দিকে চলে যাচ্ছে, কারণ কি উপরের দিকে কোনো বাধা নাই। যতক্ষণ পর্যন্ত বাধা না আসবে বিন্দু সেম থাকবে। তার মানে কি আমার এই যে কালার করা পোর্শনটা পুরাটাই দেখো নিচে উপরে পুরাটাই কি আমার এ বিন্দু বুঝাচ্ছে, রাইট? পুরাটাই আমার এ বিন্দু বুঝাচ্ছে। এখন মাঝখানে যেহেতু আমার রেজিস্ট্যান্স চলে আসছে, কি আসছে? রেজিস্ট্যান্স আসছে, তার মানে বিন্দু চেঞ্জ হয়ে যাবে। সো বিন্দু চেঞ্জ হয়ে ধরো আমি বললাম উপরের যে বিন্দুটা এটা হচ্ছে বি বিন্দুতে কনভার্ট হয়ে যায়। কি হলো? বি বিন্দুতে কনভার্ট হয়ে যায়, এটা হচ্ছে বি বিন্দু। এখন দেখো বি বিন্দুর মধ্যে যতটুকু জায়গা জুড়ে কোনো বাধা নাই, যতটুকু জায়গা জুড়ে কোনো বাধা নাই, সো যতটুকু জায়গা জুড়ে কোনো বাধা নাই এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা পি বিন্দু। দেখো এই তিনটা রেজিস্ট্যান্স দুইটা পয়েন্টের অ্যাক্রসে আছে, মানে দুইটা পয়েন্ট দেন মাঝখানে তিনটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, দুইটা পয়েন্ট দেন মাঝখানে তিনটা রেজিস্ট্যান্স। তার মানে কি তিনটা রেজিস্ট্যান্স যেগুলোকে ধরো ভাইয়া নামকরণ করে দিলাম, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। তিনটা রেজিস্ট্যান্স দুইটা বিন্দুর মাঝে আছে এবং এই দুইটা বিন্দু হচ্ছে এ এবং বি, তার মানে R1 R2 এবং R3 সমান্তরালে আছে। বলো বিন্দুর কনসেপ্টটা ক্লিয়ার কিনা? ইলেকট্রিক্যাল পয়েন্ট যদি তোমাকে আঁকাইতে বলি বা ইলেকট্রিক্যাল পয়েন্ট অ্যাকচুয়ালি কি এখন বুঝে দিতে পারবা কিনা? ধরো তোমার টিচার তোমাকে বলছে যে না বিন্দু কি, ইলেকট্রিক্যাল পয়েন্ট কি, আমাকে বলো, বুঝাতে পারবা কিনা বলো? এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, ভালো মতো মনোযোগ দাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা যদি না পারো তাহলে বলা যায় যে চলাচলিতে অনেক কিছু তুমি বুঝবা না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এই কনফিডেন্স থাকা লাগবে যে না টিচার আমাকে জিজ্ঞেস করছে আমি পারবো। ঠিক আছে, ওকে। এটা গেল হচ্ছে ইলেকট্রিক্যাল কনসেপ্ট। দেন দেখো সিরিজে থাকলে কি হয়। সো অ্যাজ ইউজুয়াল আমরা সিরিজে থাকলে জানি যে রোধগুলা কি করি আমরা? যোগ করে দিই। কি করি? যোগ করে দিই। অনেকগুলো সিরিজ ধরো R1 R2 R3 আর, ঠিক আছে। সো সিরিজ মানে কি? ধরো এটা হচ্ছে ব্যাটারি সোর্স বি, এখান দিয়ে হচ্ছে কারেন্টটা যাচ্ছে আই। সো এই কারেন্টটা দেখো R1 এর মধ্য দিয়ে যাবে, R2 এর মধ্য দিয়ে যাবে, R3 এর মধ্য দিয়ে যাবে, সবগুলা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে। এখন আমি কি বললাম? এখন আমি বললাম হচ্ছে এই সবগুলো রেজিস্ট্যান্সের বদলে আমি একটা তুল্য রোধ নিলাম, তুল্য রোধ নিলাম যেটা হচ্ছে RS। এবং এই সবগুলো রেজিস্ট্যান্স মিলে যা যা করতো, ঠিক আছে, সবগুলো রেজিস্ট্যান্স মিলে যা যা করতো আমার এই তুল্য রোধটা এক্সাক্ট তাই করে। মানে কি এটাকে ভোল্টেজ সোর্স ভি দিলে এখানে আই পরিমাণ কারেন্ট ফ্লো হবে। সো এরকম সিনারিও যদি আসে তাহলে তুল্য রোধের যে ইকুয়েশনটা RS সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস এভাবে যতগুলা শ্রেণীতে থাকে সবগুলোর যোগফল। ঠিক আছে, সবগুলোর যোগফল। সাম্মি বলতেছে হ্যাঁ ভাইয়া, সব সার্কিট ওইখানে রেজিস্ট্যান্স আছে মানে তোমার বিন্দু থাকবেই, শ্রেণীতে থাকবে, সমান্তরালে থাকবে। আমরা প্রবলেম সলভ করবো, দেখেন দেখবা আরেকটু ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, সোভানা বলতেছে 9
ভালো লাগতো, এখন জট পাকা যায়। জট পাকানোর কিছু না ভাইয়া, তুমি একটু মনোযোগ দেওয়ার নোট করো, ঠিক আছে? মনোযোগ দেওয়ার নোট করো, তাহলে দেখবো হচ্ছে ক্লিয়ার হয়েছে। তোমার সূত্রটা লিখো, খাতায় সূত্রটা লিখো। সিরিয়াল থাকলে তুলরোধ কি হয়, সূত্রটা লিখো। এই শাহিন ইসলাম, দুইটা ব্যাটারি থাকলে কি করবো ভাইয়া? টপিক তো শুরু হয় নাই, তো সেকেন্ড ক্লাস। এখানে তুমি অনেক কিছু পড়বা, কেসিএল পড়বা, কেভিএল পড়বা, নর্টনস থিওরেম পড়বা, তারপর থেভেনিনস থিওরেম পড়বা, অনেক কিছু তো পড়বা। দুইটা না, তোমাকে আমি যদি বলি n সংখ্যক ব্যাটারি, ঠিক আছে? n সংখ্যক মানে একটা ধরো ম্যাশ আছে, ডান দিক বরাবর 100টা ব্যাটারি, উপর নিচে 100টা ব্যাটারি দেওয়া আছে। সো ওইগুলা কিভাবে কানেক্ট করতে হবে ওইগুলো ভাইয়া পড়াবো। ঠিক আছে? একটা না, জাস্ট 9-10 একটা পড়ে আসতো, এখন আরো বেশি পড়তে হবে। ঠিক আছে, তুলে ফেলো। হুম, তোলা হয়েছে কিনা বলো? সিরিজের এক্সপ্রেশনটা তোলা হয়েছে, আর এর সমান R1 প্লাস R2 প্লাস R3 প্লাস Rn। ওকে, ওকে। দেন দেখো, আমার যদি আমি প্র্যাকটিক্যালি দেখি তাহলে হচ্ছে কি কিরকম ভাবে কানেক্টেড থাকে সিরিজে, এই যে এরকম ভাবে। এখানে হচ্ছে একটা আমরা তো সার্কিট সিম্বল কি লিখি, এরকম কিছু না, এরকম কিছু লিখি। So, এটার প্র্যাকটিক্যাল সিম্বল হচ্ছে এরকম, এটার প্র্যাকটিক্যাল সিম্বল হচ্ছে এরকম, এই যে এরকম। এখানে হচ্ছে লাইট থাকে, সো লাইট হচ্ছে জ্বলে যদি কারেন্ট ফ্লো হয়, লাইট হচ্ছে অফ থাকে যদি কারেন্ট ফ্লো না হয়। সো এরকম অনেকগুলো লাইট হচ্ছে সিরিজ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আন দেখো, প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে এখানে যদি ভোল্টেজ সোর্স দেওয়া থাকে ভি, সো এ পয়েন্ট এবং এই সবগুলা দেখো, সবগুলা কিভাবে আছে, একটা ফিক্সড পয়েন্টের মাঝে আছে। ধরো আমি বললাম এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটার, এই পয়েন্টটা, এই পুরাটা পয়েন্ট, সবগুলা পয়েন্ট দেখো সেম। কারণ কি, কোনো বাধা আসতেছে না, কোনো বাধা আসতেছে, বাধা কিন্তু আসতেছে না। এই যে দেখো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। তার মানে কি, সবগুলা একটা প্রান্ত কনস্ট্যান্ট, একটা প্রান্ত ফিক্সড। R1 R2 Rn সবগুলোর একটা প্রান্ত ফিক্সড। আরেকটা প্রান্ত দেখো তো কি আসতেছে, আরেকটা প্রান্ত ধরো হচ্ছে এখানে, এই যে দেখো, আরেকটা প্রান্তের মাঝেও কোনো বাধা নাই, রাইট? কোনো বাধা নাই। তো বাধা নাই, ভালো কথা, ভালো কথা, ভালো কথা। এটা দেখো, সবগুলাই সাদা এবং কমলা এই দুইটার মাঝে আছে। তার মানে R1 R2 R3 Rn সবগুলাই কিভাবে আছে, প্যারালাল আছে। কিভাবে আছে, প্যারালালে আছে। সো প্যারালাল যদি থাকে, দেখো তুলরোধের ইকুয়েশন কি, 1/Rp সমান, 1/Rp সমান কি, দেখো এটা হচ্ছে তুলরোধ। 1/Rp সমান কি, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1 বাই কি, Rn। ওকে, এখন দেখো এইরকম এক্সপ্রেশন গুলা যদি আমাদের দুইটা রোধ থাকে, আমরা হচ্ছে একটু মনে রাখবো। এটা হচ্ছে ধরো R1, এটা হচ্ছে ধরো R2। সো এই দুইটার বদলে আমি হচ্ছে একটা রোধ ইউজ করব, যেটা তুলরোধ কি, যেটা তুলরোধ হচ্ছে আরপি, এটা তুলরোধ হচ্ছে আরপি। সো দুইটা রোধ থেকে যদি একটা রোধ ইউজ করি, দুইটা রোধের বদলে যদি একটা রোধ ইউজ করি, তাহলে আমাদের যে তুলরোধের এক্সপ্রেশন 1/Rp সমান কি আসবে বলতো, 1/R1 প্লাস 1/R2, রাইট? 1/R2। সো এখান থেকে যদি আমি গুণফল নিয়ে নিচে লসাগু করি, R1 R2, উপরে কি থাকবে, R1 প্লাস R2। এটা কি, এটা হচ্ছে 1/Rp এর মান। 1/Rp এর মান কি, R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2, R1 ইন্টু R2। সো আরপি যদি আমি বের করতে বলি, কি বের করতে বলি, দেখো কি বের করতেছি, আরপি। আরপি মানে কি, এটা উল্টে যাবে, উল্টে যাওয়া মানে কি, উপরে হচ্ছে R1 R2, নিচে হচ্ছে R1 প্লাস R2। এটাকে আমি কি বলতে পারি বলতো, এটাকে হচ্ছে আমি বলতে পারি এইভাবে, উপরে হচ্ছে আমি যোগফল, গুণফল বসাইছি, উপরে কি বসাইছি, গুণফল, আর নিচে বসাইছি কি, নিচে বসাইছি যোগফল। তার মানে দুইটা রোধ, ভালো মতো বুঝো, দুইটা রোধ যদি প্যারালাল থাকে বা সমান্তরাল থাকে, এদের তুলরোধ হবে, এদের তুলরোধ হবে গুণফল বাই যোগফল, এদের তুলরোধ হবে গুণফল বাই যোগফল। ঠিক আছে, ধরো দুইটা রোধ বলতে কি বোঝাচ্ছি, আমি হচ্ছে একটা সার্কিট দিয়ে দিলাম, একটা সার্কিট দিয়ে দিলাম এরকম, এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 7 ওহম। তাহলে তুলরোধ কত হবে বলতো, তুলরোধ কত হবে বলো, একটা হচ্ছে 5 ওহম বললাম, একটা হচ্ছে 7 ওহম বললাম। সো উপরে হচ্ছে গুণফল বসাবা, 35 ডিভাইড বাই নিচে যোগফল, 5 সাথে কত 12, তার মানে 35 ডিভাইড বাই 12, এটা হচ্ছে 12। ঠিক আছে, বুঝতে পারছো কিনা বলো? কুষ্টিয়া রোনাল্ডো বলতেছে এই চ্যাপ্টার পড়লে কি ফ্যানের কয়েল বাঁধাইতে পারবো, এটা জানি না, বাট তোমার কয়েল বাঁধাইতে হবে আর কি। মানে তোমার কয়েল বাঁধাবে তোমার টিচাররা বা তোমার আব্বু আম্মুরা, যে না তার মনে হয় ছিঁড়ে গেছে মাথার, সো মাথার মধ্যে কয়েল বাঁধাইতে হবে।
ভালো মতো ভাই পড়ো আগে, এসব জিনিসপাতি একটু জেনে শুনে করতে যাবো। জিনিসটা হচ্ছে এরকম, তোমরা অ্যালকোহল প্রসেসিং শুনছো না? ওই যে ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টার যেটা, ওইখানে কিন্তু অ্যালকোহল কিভাবে বানাইতে হয় ওইটা হচ্ছে দেখায় আর কি। যে ভাতকে হচ্ছে মারায়, ভাত তো একটা গ্লুকোজ, রাইট? সুক্রোজ, গ্লুকোজ বা কি বলা হয়, গ্লুকোজ টাইপের কিছু। সো ভাতকে যখন তুমি পানির মধ্যে দিয়ে অনেক দিন রেখে দিবা, সো এখান থেকে হচ্ছে অ্যালকোহল প্রডিউস হয় আর কি। সো ওই প্রসেসটা হচ্ছে আমাদের রসায়ন বইয়ের ফার্স্ট পেপারের 5th চ্যাপ্টারে বলা আছে যে কিভাবে অ্যালকোহল বানাইতে হয়। সো আমার এখন মনে আছে, মোস্ট প্রবলি হচ্ছে ভাইরা যখন অ্যাডমিশন দিতেছিলাম আর কি। সো অ্যাডমিশনের সময় হচ্ছে কুয়েটের এক বড় ভাই মানে হচ্ছে সেম প্রসেসে অ্যালকোহল বানানো ট্রাই করতেছিল। মানে ভাতকে অনেকদিন ধরে হচ্ছে পাতিলের মধ্যে রেখে দিছে, পানি টানি দিয়ে সে রেখে দেওয়ার পর হচ্ছে ওইখান থেকে অ্যালকোহল হচ্ছে। সো অ্যালকোহল হওয়ার পর হচ্ছে উনি খাচ্ছিল, খাইছে আর কি, জাস্ট টেস্ট করতেছিল যে না কিরকম বানাইছে আমি দেখি। সো উনি হচ্ছে ওই অ্যালকোহল খায়া প্রায় হসপিটালাইজড হয়ে গেছে, মানে মরার মতো উপক্রম হয়ে গেছে, বুঝছো? মরার মতো উপক্রম হয়ে গেছে কেন? কারণ হচ্ছে আমাদের বইয়ে কিন্তু দেখায় জাস্ট যে অ্যালকোহল কিভাবে বানাইতে হয়, বাট ওইটার রিফাইনিং প্রসেস যে একটা আছে ওই জিনিসটা কিন্তু দেখায় না, যে এটা আসলে বানানোর পরে ওইটাকে রিফাইনিং করতে হয়। ঠিক আছে, মানে কি, মানে সেটা পিওর আসে না, যেটা আসে ওইটা খাইলে ভালোর চেয়ে খারাপ বেশি হবে। সো ফর্চুনেটলি ওই ভাই হচ্ছে বেঁচে আছে এখনো, মারা টারা যায় না। সো বলতেছে হচ্ছে এই জন্য যে আমাদের কেমিস্ট্রি বলো ফিজিক্স বলো যেসব থিওরি আছে না, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে যায় না। থিওরি থাকবে থিওরির জায়গায়, বই থাকবে বই জায়গায়, বাট তুমি থাকবা না। দেখবে হচ্ছে মাথার তারটা ছিঁড়ে গেছে, হয়তো তোমার আব্বা এসে তোমার মাথার মধ্যে বাড়ি দিতেছে, বা ছোট ভাই এসে টুকা দিতেছে, প্রিয় মানুষ এসে পিঞ্চ করতেছে, তখন দেখবা ঠিকঠাক লাগতেছে। সো থিওরি গুলাকে জাস্ট ভাববা যে ইট ইজ এ টুলস, নাথিং এলস। নিজে নিজে প্রবলেম সলভ করবা ভালো মতো, বাট ওই জিনিসটা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে যায় না। ঠিক আছে, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে গেলে প্যারা খাবা, হয়তো তুমি সক্ষা অক্কা পাইতে পারো, বাট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে। হিমালয়, দেখা করিস তুই আমার সাথে, চান্স পাবি কিনা। অবশ্যই চান্স পাবি ভাই। আচ্ছা আচ্ছা, দেখো এখানে কি বলছে মিশ্র সমবায়। মিশ্র সমবায় মানে কি? শ্রেণী আর সমান্তরাল সবগুলো একসাথে থাকবে। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4, এটা হচ্ছে R5। এই যে এরকম কিছু একটা, এখানে শ্রেণীও আছে সমান্তরাল আছে, রাইট? সো এগুলো হচ্ছে মিশ্র সমবায়। আচ্ছা দেখো, আমরা হচ্ছে প্রবলেম সলভ করি, প্রবলেম সলভ করলে জিনিসপাতিগুলো আরো ইজি হবে। এখানে দেখো বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স দেওয়া আছে, তুল্যরোধ বের করতে হবে। আরেকটা ব্যাপার, তুল্যরোধের ব্যাপারটা তুমি হচ্ছে পয়েন্ট বলে দিতে হবে। ঠিক আছে, মানে হচ্ছে ধরো তুল্যরোধ বের করো, আমি কোন পয়েন্টের রেসপেক্টে তুল্যরোধ বের করবো ভাইয়া জানি না। সেই জন্য কি করতে হবে, পয়েন্ট গুলা বলে দিতে হবে কোন পয়েন্টের রেসপেক্টে তুমি তুল্যরোধ বের করবা। ঠিক আছে, যেমন এখানে অনেক অনেক পয়েন্ট হইতে পারে, তোমাকে বলতে পারতো যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের রেসপেক্টে তুল্যরোধ বের করো, অথবা বলতে পারতো এই পয়েন্ট এবং এই পয়েন্টের রেসপেক্টে তুল্যরোধ বের করো। ঠিক আছে, এরকম পয়েন্ট হচ্ছে বলে দেওয়া লাগবে। সো ভাই হচ্ছে বলে দিচ্ছি যে এই পয়েন্ট, এটাকে বললাম হচ্ছে এ, এবং এই পয়েন্ট এটা হচ্ছে বললাম বি। এই দুইটা পয়েন্টের রেসপেক্টে তুল্যরোধ বের করো, মানে হচ্ছে আর এ বি, এটা কত, এটা বের করো, এটা বের করো। ঠিক আছে। ওকে, এখন দেখো কিভাবে বুঝবা, কিভাবে বুঝবা তুল্যরোধ কত আসবে। আমাকে দেখো, তুমি প্রথম হচ্ছে এখানে বিন্দু আলাদা করা ট্রাই করবা। বিন্দু মানে কি, এটা দেখো, এগুলাকে আমি বললাম হচ্ছে লাল কালারের বিন্দু। দেখো মাঝখানে কোনো বাধা আসতেছে, মাঝখানে কিন্তু কোনো বাধা নাই, মাঝখানে কোনো বাধা নাই, মাঝখানে কোনো বাধা নাই, ভালো কথা। দেন মাঝখানে যেহেতু বাধা আসছে, বিন্দু চেঞ্জ হয়ে যাবে, বিন্দু চেঞ্জ হয়ে এখানে কি আসছে, এখানে হচ্ছে অন্য একটা বিন্দু আসছে। দেখো অন্য একটা বিন্দু আসছে, কারণ কি, কারণ হচ্ছে মাঝখানে কোনো বাধা নাই, ভালো কথা, মাঝখানে কোনো বাধা নাই। আমার এই যে 10 ওহম, 20 ওহম, 30 ওহম, এই তিনটা রোধ, ভালো মতো বুঝো, এই তিনটা রোধ 10, 20 এবং 30 কি, কঠিন গুলা একটু হার্ড করে সলভ করার ট্রাই করবা, দেখবা হার্ড জিনিসপাতি ইজি হয়ে যাচ্ছে। 10 ওহম, 10 ওহম,
তারপরে কি 20 ওহম, তারপরে কি 30 ওহম। কিভাবে আছে? সমান্তরালে, রাইট? সমান্তরালে, সমান্তরালে যদি থাকে তাহলে হচ্ছে আমি তিনটার তুল্যরোধ লিখবো 1/RP, এটা কত আসবে 1/R1, 1/R1 মানে কি 1/10, 1/R2, 1/R2 মানে কি 1/20, 1/R3 মানে কি 1/30। সো এখান থেকে আমি যদি সলভ করে আরপি এর মান বের করি, কত আসবে বলো তো? আরপি এর মান কত আসবে বলো? আরপি এর মান হচ্ছে 1/10 প্লাস 1/20 প্লাস 1/30। সো এটাকে ইনভার্স করি 60/11, 60 ডিভাইড বাই 11 ওহম। ঠিক আছে, তার মানে এই তিনটা রেজিস্ট্যান্সের বদলে আমি একটা রেজিস্ট্যান্স ব্যবহার করতে পারবো, যেটা রোধ হওয়া লাগবে 60/11। কত হওয়া লাগবে? 60/11। দেখো আমি তিনটা হচ্ছে মুছে দিচ্ছি, মুছে দিয়ে হচ্ছে একটা রোধ লিখতেছি, একটা রোধ লিখলাম। পাশে কি আছে? পাশে হচ্ছে আরো দুইটা আছে। এখন কি এই পয়েন্টটা কি? এই পয়েন্ট হচ্ছে এ পয়েন্ট, আর এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। ওকে, ভালো কথা। এটা হচ্ছে 60/11, এটা কত? এটা হচ্ছে 40, এটা হচ্ছে 20। এখন দেখো, দেখেই বোঝা যাচ্ছে এই তিনটা রেজিস্ট্যান্স কিভাবে আছে, কিভাবে আছে, শ্রেণীতে আছে। তার মানে তুল্য রোধ, তুল্য রোধ কি হবে বলো তো? জাস্ট তিনটার যোগফল, মানে 60/11 প্লাস 40 প্লাস 20। সো যা ভ্যালু আসে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? বলো। 65.45 অ্যান্সার বলো তো, ঠিকঠাক আছে না? 65.45 অ্যান্সার, 65.45। হ্যাঁ, অ্যান্সারটা বের করি। ঠিক আছে, তোমাদের তো বিশ্বাস হয় না, পোলাপাইন তো 40 প্লাস 20 কবে না কবে কি না কি বানাই ফেলো তোমরা। 65.5 ওহম। বলো, পারছো কিনা এটা? হ্যাঁ, ঠিক আছে, ওকে। এগুলো একদম ইজি জিনিসপাতি, এগুলো এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, একদম প্যারা খাওয়ার কিছু নাই। ওকে, এটা সলভ করো, সলভ করো, সলভ করো। দেখো, তুমি হচ্ছে সার্কিটটাকে প্রথমে ভালো মতো দেখবা। কি দেখবা? প্রথমে সার্কিটটাকে ভালো মতো দেখবা। ভাই দুইটা ওয়েতে সলভ করে দেখাচ্ছি। একটা ওয়ে দেখালাম এখন বিন্দু দিয়ে, আরেকটা ওয়ে দেখাবো হচ্ছে আমি চোখ দিয়ে দেখে যা যা দেখতে পাচ্ছি কেটে কেটে আসতে থাকবো। ঠিক আছে, দেখো তোমাকে বলছে কি, তোমাকে বলছে হচ্ছে এই যে দুইটা পয়েন্ট, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের একক্রসে ভোল্ট তুল্য রোধ কত? ঠিক আছে, এই দুইটা পয়েন্টের একক্রসে তুল্য রোধ, এটা তোমাকে বের করতে বলছে। তুল্য তুল্য রোধ, এই দুইটা পয়েন্টের একক্রসে তুল্য রোধ কত? সো আমি হচ্ছে এখানে দেখে যা যা বুঝি তা আমি কেটে আসতে থাকবো। ঠিক আছে, কিভাবে কেটে আসবো? দেখো, আমি যদি ভালো মতো দেখি, এই যে R9, ভালো মতো দেখো, এই যে R9 এবং R3, সরি R10, এই দুইটা হচ্ছে শ্রেণীতে আছে। কিভাবে কিভাবে বুঝবে তুমি শ্রেণীতে আছে? দেখো, তুমি হচ্ছে এখান থেকে কারেন্ট পাঠাও, কারেন্ট পাঠাও, এই কারেন্টটা দেখো তোমার R9 এবং R10 দিয়ে যাবে। মানে কি একটা কারেন্টই R9 এবং R10 এর মধ্যে দিয়ে যাবে। সো এই দুইটাকে হচ্ছে তুমি, এই দুইটাকে হচ্ছে তুমি কি করতে পারবা? এই দুইটাকে হচ্ছে তুমি একটাতে কনভার্ট করে ফেলতে পারবা। কিভাবে? দেখো কিভাবে কনভার্ট করতেছি। আমার R9 মানে হচ্ছে 3 এবং R10 যেটা হচ্ছে 3, এই দুইটা মিলে একটা হবে যেটার মান হবে 6 ওহম। কারণ কি এরা শ্রেণীতে আছে। কিভাবে আছে? শ্রেণীতে আছে, ভালো কথা। তারপর হচ্ছে সার্কিট একটু ড্র করে ফেলো, ড্র করে ফেলো। যে দেখো পরে হচ্ছে কি এটা আসছে। ওকে, এটা কত? এটা হচ্ছে 6 ওহম। দেন এটা এত কিছু, দেন এটা 6 ওহম। ওকে, এটা দেন হচ্ছে আবারও এখানে হচ্ছে দেন আরেকটা রেজিস্ট্যান্স, দেন এখানে হচ্ছে আরেকটা পয়েন্ট। ঠিক আছে, সো আমি হচ্ছে পিছনেরটাকে জাস্ট কি করে আসলাম, পিছনেরটাকে হচ্ছে দুইটাকে মিলে একটা বানাই ফেললাম। এখন দেখো ভালো মতো যদি খেয়াল করো তুমি, এখানে হচ্ছে আরো দেখতে পাওয়া, কি দেখতে পাবো বলো তো? আচ্ছা, এই রেজিস্ট্যান্সের মান কত? এটার মান হচ্ছে 6, এটার মান হচ্ছে 9, এটার মান হচ্ছে 12। আচ্ছা ভাই, এগুলা দিচ্ছি, বাকিগুলো হচ্ছে দিয়ে নিবা। এখন দেখো, এখানে যদি তুমি একটু দেখো, এই যে এই 6 এবং এই 6, এটা কিভাবে আছে বলো তো ভাইকে? কিভাবে আছে? দেখো, এই 6 এর হচ্ছে এই যে লাল কালারের একটা পয়েন্ট,
এবং আরেকটা পয়েন্ট কি দেখো তো, আরেকটা পয়েন্ট সেটা দেখো, কারণ কি মাঝখানে কোনো বাধা নাই, তার মানে দুইটা ফিক্সড পয়েন্টের মাঝে দুইটা রেজিস্ট্যান্স আছে, তার মানে অবশ্যই এরা কিভাবে আছে, প্যারালালি আছে, রাইট? অবশ্যই এরা কিভাবে আছে, প্যারালালি আছে। প্যারালাল যদি থাকে, প্যারালাল যদি থাকে তাহলে আমি এই দুইটাকে মিলাই একটা বানিয়ে ফেলতে পারি। কি করতে পারি, একটা বানিয়ে ফেলতে পারি। একটা যদি বানাই, দেখো কি আসতেছে, দুইটাকে মিলে হচ্ছে আমি একটা বানাইলাম। একটা বানানো মানে কি, 6 এবং 6 যেহেতু প্যারালাল আছে, গুণ করে দেখো তো কত আসে, 6 এবং 6 বলো কত আসে, কত আসে, 3 ওহম, রাইট? সো এটা হচ্ছে 3 ওহম, ভালো কথা। এখন দেখো 6 এবং 6 যেহেতু 3 আসতেছে, আমি কি লিখতে পারতেছি, তুমি এদিক দিয়ে যদি একটা কারেন্ট ফ্লো করাও, এই কারেন্টটা দেখো 9 এর ভেতর দিয়ে যাচ্ছে, 3 এর ভেতর দিয়ে যাচ্ছে, রাইট? 9 এর ভেতর দিয়ে যাচ্ছে, 3 এর ভেতর দিয়ে যাচ্ছে, তার মানে কি 9 এবং 3 কিভাবে আছে, 9 এবং 3 কিভাবে আছে, শ্রেণীতে আছে, রাইট? কারণ কি কারেন্ট সেম, কারেন্ট সেম, ঠিক আছে, কারেন্ট সেম। ভাই হচ্ছে এখানে লিখে দিচ্ছি, কারেন্ট সেম, কারেন্ট যদি সেম থাকে 9 এবং 3 শ্রেণীতে আছে, সো এই দুইটা মিলে হচ্ছে, এই দুইটা মিলে কি হবে বলতো ভাইকে, এই দুইটা মিলে একটা হবে হচ্ছে যেটার মান হবে 12, কারণ কি শ্রেণীতে আছে, যোগ করে দিবা, ঠিক আছে? এই নয়া মেহেদি বলতেছে 9 আর 3 যোগ করলে নাকি 11, 9 আর 3 যোগ করলে নাকি 11, 9 আর 3 যোগ করলে 12, 12ই তো নাকি, হ্যাঁ 12। আচ্ছা, এখন দেখো 9 আর 3 যোগ করলে 12 হয়েছে, 12 করলাম। এখন দেখো এই 12 এবং এই 12 দুইটা কিভাবে আছে, প্যারালালে আছে। কিভাবে বুঝছি ভাইরা, কারণ এই 12 এর মাঝখানে একটা পয়েন্ট এবং নিচে কি অন্য আরেকটা পয়েন্ট, বাট দুইটা কনস্ট্যান্ট পয়েন্টের মাঝে দুইটা 12 আছে, রাইট? তার মানে কিভাবে আছে, প্যারালাল আছে। ভাইরা হচ্ছে আবারও মুছে দিব, মুছে দিয়ে দুইটা 12 বদলে একটা লিখবো, বাট মান কত আসবে বলতো, মান আসবে 6। এখন বলতো ভাই এগুলো কি মুখস্থ, না মুখস্থ না কিন্তু, ঠিক আছে, এগুলা মুখস্থ না কিন্তু। ওকে, তারপর হচ্ছে এখানে 6 আছে, দেন হচ্ছে এখানে 12 আছে, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, ঠিক আছে। ওকে, এখন দেখো তারপর হচ্ছে আবার ভালো করে ভিজুয়ালাইজ করব। এখানে দেখো আমি যদি একটা কারেন্ট ফ্লো করাই, এই কারেন্টটা কিন্তু এই রোধগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, এই কারেন্টটা কি এই রোধগুলোর মধ্যে যাচ্ছে। 6 এবং 6 কিভাবে আছে, 6 এবং 6 কিভাবে আছে, শ্রেণীতে আছে, কারণ কি কারেন্ট সেম। 6 এবং 6 যদি শ্রেণীতে থাকে, তাহলে কারেন্ট যদি সেম হয়, তাহলে আমি এই দুইটার বদলে একটা রোধ লিখতে পারি, যেটার মান আসবে হচ্ছে 12 ওহম, 12 ওহম, ঠিক আছে, 12 ওহম। এখন দেখো 12 ওহম যদি আসে, এই 12 এবং এই 12 কিভাবে আছে, দেখো একটা ফিক্সড পয়েন্ট, দেখো একটা ফিক্সড পয়েন্ট এবং নিচে কি আরেকটা ফিক্সড পয়েন্ট, রাইট? নিচে আরেকটা ফিক্সড পয়েন্ট, তার মানে এই 12 দুইটা কিভাবে আছে, 12 দুইটা কিভাবে আছে বলতো, 12 দুইটা কিভাবে আছে, প্যারালালে আছে, রাইট? প্যারালাল যদি থাকে, গুণফল বাই যোগফল, 12 গুণ 12 ডিভাইড বাই 12 যোগ 12 কত আসবে, 6 আসবে, রাইট? তো 6 যদি আসে তাহলে হচ্ছে আমি সবগুলা মুছে এখানে কত লিখলাম, এখানে হচ্ছে আমি 6 লিখলাম, ঠিক আছে, 6 লিখলাম। এখন ভালো কথা, এখন দেখো এই 4 এবং 6 এই দুইটা কিভাবে আছে, দেখে বোঝাতে শ্রেণীতে আছে। শ্রেণীতে যদি থাকে, শ্রেণীতে যদি থাকে তাহলে আমি দেখো কি লিখতেছি এখানে, শ্রেণীতে যদি থাকে 4 এবং 6 শ্রেণীতে থাকলে হচ্ছে 6 হবে, 6 এর সাথে আরেকটা কিভাবে আছে, প্যারালালে আছে, কত আছে, এটাও 6 আছে, তো বাম পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, বাম পাশে নিয়ে আসলাম। এখন দেখো এই 6 এবং এই 6, এই 6 এবং এই 6 কিভাবে আছে আমাকে বলো, এই 6 এবং এই 6 দেখে বোঝা যাচ্ছে প্যারালাল আছে, রাইট? কিভাবে আছে, প্যারালালে আছে। প্যারালাল যদি থাকে 6 এবং 6 তুলরোধ কত আসবে বলো, 6 এবং 6 তুলরোধ কত আসবে, 3, তো এটা 3, এটাও 3, রাইট? এই দুইটা কিভাবে আছে, এই দুইটা কিভাবে আছে, শ্রেণীতে আছে। শ্রেণীতে যদি থাকে, শ্রেণীতে যদি থাকে তাহলে আমি লিখতে পারি কি 3 এর 3 6, তার মানে এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। তুলরোধ কত, তুলরোধ হচ্ছে 6 ওহম, ঠিক আছে, তুলরোধ হচ্ছে 6 ওহম, একদম ইজি। একটা হচ্ছে পয়েন্ট দিয়ে করা যায়, আর একটা চিত্র চিত্র দেখে দেখে পিছন দিক থেকে থাপড়াবা, আর হচ্ছে কমায় কমায় নিয়ে আসতে থাকবা, ঠিক আছে, ছোট ছোট করে আসতে থাকবা। 2টা 3টা মিলে একটা, 4টা 5টা মিলে একটা, 6টা 7টা মিলে একটা, বা 2টা মিলে মিনিমাম একটা, দেখবো হচ্ছে 2টা একটা, এইভাবে আস্তে আস্তে কমতে কমতে এরকম একদম সিম্পল সার্কিট চলে আসছে। তো তুলরোধ কত আসবে, 6 আসবে, ঠিক আছে। অবশ্যই এক্সামে আসবে, কেন আসবে না, এক্সাম কি দোষ করছে বলো আমাকে। এই এটার স্ক্রিনশট নাও, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক করবা। দেখে মনে হচ্ছে অনেক বিদঘুটে সার্কিট, সো এইভাবে দেখে দেখে হচ্ছে, দেখে দেখে হচ্ছে এই জিনিসটা সলভ করা নিয়ে আসা ট্রাই করো, দেখবো হচ্ছে খুবই ইজি, খুবই ইজি। ভাই অ্যান্সার বলবো না, অ্যান্সার তোমরা সবাই জানাবা। আসলে আমি পারিও না, তোমরা দেখলে তোমাদের এটা দেখে দেখে হচ্ছে ভাই শিখবো আর কি, বললো না কাউকে, ঠিক আছে, মাহিন ভাই পারে না, ওকে।
এটাতে টাইম লাগবে, ভাই টাইম লাগবে না, এটা দেখে অ্যান্সার করা যায়, ঠিক আছে, একদম ইজি, দেখে দেখে অ্যান্সার করা যায়। কোন দিক দিয়ে শুরু করবো, কিভাবে বুঝবো, কোন দিক দিয়ে শুরু করবো মানে, কোন দিক দিয়ে শুরু করবো মানে কি, হ্যাঁ? আচ্ছা দেখো, এটা হোমওয়ার্ক করবা, ঠিক আছে, এটা হোমওয়ার্ক করবা। আচ্ছা, আর এবি আমরা কিছু সার্কিট সলভ করি, তাহলে হচ্ছে দেখবা আরো ইজি হয়ে যাবে। আমরা কিছু সার্কিট সলভ করি, ইজি হবে। দেখো কিভাবে, তোমাকে 10 ওহম, 20 ওহম, 30 ওহম তিনটা সার্কিট দেওয়া আছে, আর এবি মানে হচ্ছে এবি এর অ্যাক্রসে রেজিস্ট্যান্স বের করতে বলছে। দেখো রেজিস্ট্যান্স বের করতে বলছে, তুমি কি করবা ভাই, হচ্ছে এখন যতগুলো সার্কিট সলভ করবো না, বিন্দু দিয়ে সলভ করার ট্রাই করবো, ঠিক আছে, বিন্দু দিয়ে সলভ করার ট্রাই করবো। দেখো এই যে এটা হচ্ছে এ বিন্দু, তার মানে যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স না আসবে ততক্ষণ পর্যন্ত বিন্দু চেঞ্জ হবে না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স না আসবে ততক্ষণ পর্যন্ত বিন্দু চেঞ্জ হবে না। তো পুরোটা কি এ বিন্দু, রেজিস্ট্যান্স আসছে, বিন্দু চেঞ্জ হয়ে যাবে, বিন্দু কি চেঞ্জ হয়ে যাবে, এটাকে বললাম হচ্ছে আরেকটা বিন্দু, আমি নামকরণ করতেছি পরে, ঠিক আছে, বিন্দু চেঞ্জ হবে, আবারও রেজিস্ট্যান্স আসছে, তার মানে আবার বিন্দু চেঞ্জ হয়ে যাবে, তো এটাকে বললাম হচ্ছে আরেকটা বিন্দু, ভালো কথা। আবার রেজিস্ট্যান্স আসছে, তার মানে আবার বিন্দু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, আবার বিন্দু চেঞ্জ হয়ে যাবে। সো দেখো প্রতিটা রেজিস্ট্যান্স দুইটা ভিন্ন ভিন্ন বিন্দুর অ্যাক্রসে, দুইটা ভিন্ন ভিন্ন বিন্দুর অ্যাক্রসে, এরকম যদি থাকে যে রেজিস্ট্যান্স গুলা ভিন্ন ভিন্ন বিন্দুর অ্যাক্রসে, সো এটা হচ্ছে সিরিজ। কিভাবে, এটা হচ্ছে সিরিজে। সো যেহেতু সিরিজে আছে, তার মানে আর এবি, আর এবি এটা কি আসবে বলো তো ভাইকে, যেহেতু সিরিজে আছে আর এবি কি আসবে বলো, আর এবি, আর এবি আসবে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। সো R1 এর মান কত বলো তো, R1 এর মান হচ্ছে 10, R2 এর মান কত, R2 এর মান হচ্ছে 20, R3 এর মান কত, R3 এর তিনটাই ছিল, আচ্ছা তিনটা, তাহলে R3 এর মান হচ্ছে 30, 10 যোগ 20 যোগ 30, 10 20 হচ্ছে 30, 30 30 হচ্ছে 70, রাইট, তার মানে 70 ওহম, 10 20 হচ্ছে 30, 30 30 হচ্ছে 70, ওকে, তাহলে आंसर হচ্ছে কি আর এবি হচ্ছে 70 ওহম, ঠিক আছে, বুঝতে পারছো? এই সবাই তো 60 অ্যান্সার দিচ্ছ, 10 20 কত, 10 20 30 30, আল্লাহ, ছি 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 ছি, এটা 60 60, কেউ কেউ বলো না ভাই 70 লিখছিলাম, এটা 60 ওহম, ঠিক আছে, ঠিক আছে, একদম ইজি ইজি ইজি, একদম ইজি। দেখো তারপরে প্রবলেম, দেখো বিন্দু দিয়ে করবো, ঠিক আছে, সবকিছু আমরা বিন্দু দিয়ে করবো। সো এটা হচ্ছে এ বিন্দু, দেখো এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, ভালো কথা। মাঝখানে কি আসছে, বাধা চলে আসছে, বাধা চলে আসছে, তার মানে বিন্দু চেঞ্জ হয়ে যাবে। সো এদিক দিয়ে যাচ্ছি, যতদূর যাইতে পারি, যতদূর যাইতে পারি আমি দাগাবো, কেন দাগাবো, ইচ্ছা করতেছে এই জন্য দাগাবো না, বিন্দু আছে এই জন্য দাগাবো। দেখো বি বিন্দু, এটাই কি, এটা হচ্ছে আমার বি বিন্দু, ওকে। আর মাঝখানে কি, মাঝখানে হচ্ছে আরো একটা পয়েন্ট চলে আসছে, যেটাকে আমি বললাম হচ্ছে ধরো হচ্ছে সি বিন্দু, এটাকে আমি কি বললাম, এটাকে আমি বললাম হচ্ছে ধরো সি বিন্দু, সি বিন্দু। এ এবং বি এর অ্যাক্রসে তোমার রেজিস্ট্যান্স বের করতে হবে, ভালো কথা। সো এ এবং বি এর অ্যাক্রসে যেহেতু রেজিস্ট্যান্স বের করতে বলছে, তুমি কি করবা, এ এবং বি দুইটা পয়েন্ট আলাদা করে লিখে নিবা, এ এবং বি দুইটা পয়েন্ট আলাদা করে লিখে নিবা। ধরো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এবং এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এবং মাঝখানে কি আছে, মাঝখানে একটা বিন্দু আছে সি বিন্দু, লিখো সি বিন্দু লিখলাম, ভালো কথা, সি বিন্দু লিখলাম। এখন তুমি কাটবা রোধ, যেমন সাদা মার্ক করা কি বি বিন্দু না, সাদা মার্ক করা যত জায়গায় আছে সব জায়গায় বি বিন্দু। 30 ওহম কি আছে এ এবং বি এর মাঝে, 30 ওহম কি আছে এ এবং বি এর মাঝে, লিখো এ এবং বি মাঝে কত, 30 ওহম, ভালো কথা, এটা হচ্ছে 30 ওহম, কাটলাম। এই 30 ওহম কি আছে বি এবং সি, কারণ কি সাদা হচ্ছে বি, এটা হচ্ছে সি, সো বি এবং সি এর মাঝে 30, বি এবং সি এর মাঝে কত, 30, ভালো কথা, ঠিক আছে। এবং এই 30 কিসের মাঝে আছে, এই 30 কিসের মাঝে আছে বলো আমাকে, এই 30 কিসের মাঝে আছে, বলো আমাকে, এই 30 কিসের মাঝে আছে, এই 30 মাঝে আছে হচ্ছে বি এবং সি এর মাঝে, রাইট। আচ্ছা ভাই হচ্ছে সি পয়েন্ট এখানে লিখি, সো এটাও বি এবং সি এর মাঝে আছে। তোমাকে বলছে কি এ এবং বি এর অ্যাক্রসের রেজিস্ট্যান্স বের করতে, বলো ভাইকে এ এবং বি এর অ্যাক্রসের রেজিস্ট্যান্স কত হবে, আর এবি কত হবে, আচ্ছা আর এবি, দেখো আর এবি, আর এবি, এখন বলতে পারো যে ভাই হ্যাঁ 30 30 কিভাবে আছে, সমান্তরালে আছে, রাইট, 30 30 কিভাবে আছে, সমান্তরালে আছে। তো সমান্তরালে কিভাবে বের করে আমরা তুলনারোধ, গুণফল বাই যোগফল, রাইট, সাথে কি আছে এই 30 আছে,
তো সাথে 30 যোগ করলাম, ওকে ঠিক আছে, সাথে 30 আছে। ও না সরি, তিনটাই তো প্যারালাল আছে, সরি ভাই ভুল করছি, ওয়ান বাই আর এবি, কি আসবে বলো, 1/30 প্লাস 1/30 প্লাস 1/30, রাইট? তার মানে আর এবি কি আসবে বলো, আর তোর আর এবি কি আসবে বলো, আর এবিটা সলভ করে যে ভ্যালুটা আছে ওটা হচ্ছে আমাদের অ্যান্সার, রাইট? ওটা হচ্ছে আমাদের অ্যান্সার, বলো বুঝতে পারছো কিনা বলো, বলো অ্যান্সার হচ্ছে না ভাইয়া, হয় নাই। এটা কি আমাদের হয় নাই, কেন হয় নাই দেখো, কেন হয় নাই তুমি আমাকে বলো, ঠিক আছে, তুমি আমাকে বলো, এই কাদের ক্লিয়ার হয়েছে বলো, তুমি আমাকে বলো, তুমি যখন একটা রাস্তা দিয়ে যাবা কোনটা তুমি চুজ করবা? একটা রাস্তা আছে যে ঘনবসতিপূর্ণ, মানে যাবা ধাক্কা খাবা, চড়থাপ্পড় খাবা, তোমাকে ধাক্কা দিয়ে নালা নর্দমায় ফেলে দিবে। আর আরেকটা রাস্তা যে খুবই পরিষ্কার, খুবই স্বচ্ছ, মানুষজন নাই বলতে গেলে, তুমি নিজে নিজে চলবা, কোনটা চুজ করবা? অবশ্যই যে রাস্তার মধ্যে তোমাকে ধাক্কা দিচ্ছে না, তোমাকে ঠিকঠাক মতো যাইতে দিচ্ছে, রাইট? যাইতে দিচ্ছে। সো কারেন্ট তো এক্স্যাক্টলি এরকম, কারেন্ট হচ্ছে একটু ধর হচ্ছে সেলফ সেন্ট্রিক টাইপের কিছু একটা, মানে কারেন্ট কি আসলে কোন দিক দিয়ে যাবে, কোন দিক দিয়ে চাইলে ওর জন্য সুবিধা, ওইটা হচ্ছে ও বুঝে, মানে যে দিক দিয়ে বাধা নাই ওই দিক দিয়েও যায়, ঠিক আছে, যে দিক দিয়ে বাধা নাই ও ওদিক দিয়ে যায়, ভালো কথা, বাধা যেহেতু নাই ওদিক দিয়ে যায়। এখন আমরা দেখবো কোন দিক বরাবর বাধা আছে, কোন দিক বরাবর বাধা নাই, কিভাবে? দেখো তুমি দেখো, এদিক দিয়ে যদি একটা কারেন্ট তুমি ফ্লো করাও, ও এদিক এখানে এসে দেখে ওর কাছে দুইটা রাস্তা, একটা হচ্ছে এদিক বরাবর আর একটা হচ্ছে এদিক বরাবর। এখন দেখো উপরের দিকে যে রাস্তাটা, ও এই রাস্তা দিয়ে কিন্তু ডিরেক্ট বিন্দুতে চলে যাচ্ছে, বাট মাঝখানের রাস্তাটা দিয়ে যখন যাচ্ছে 30 বাধা আছে, বুঝতেছো কারেন্ট হচ্ছে একটু সেলফ সেন্ট্রিক টাইপের, ও হচ্ছে বুঝে যে ওর কোন দিকে যাইতে হবে, ও ওই রাস্তা দিয়ে যায় যে রাস্তা দিয়ে বাধা কম থাকে, এ থেকে কারেন্ট পাঠাও, এখানে তো একটা বাধা আছে, আর কোনো ওয়ে নাই যেখানে বাধা নাই, তার মানে এখান দিয়ে যাবে, ভালো কথা, এখানে এসে দেখছে ও উপর দিকে যেতে পারে, ডান দিকে যেতে পারে, ও ডান দিকে যাবে না কেন, নিচের দিকে যাবে না কেন, কারণ হচ্ছে এখানে 30 বাধা আছে, বাট উপর দিকে গেলে কোনো বাধা নাই, অবশ্যই উপরের রাস্তাটা চুজ করবে, এই ধরনের সার্কিট গুলোকে কি বলা হয়, রাস্তাটা শর্ট করে দিছে, কি দিছে, রাস্তাটা ছোট করে দিছে, কি করে দিছে, রাস্তাটাকে ছোট করে দিছে, এই সার্কিট গুলোকে বলা হচ্ছে শর্ট সার্কিট, কি বলা হয়, শর্ট সার্কিট, শর্ট করে দিছে, এটাকে বলা হচ্ছে শর্ট সার্কিট, ঠিক আছে। তার মানে অ্যান্সার হবে কি, সিম্পলি যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, তার মানে কি আর এবি হবে কি, কারেন্ট ফ্লো হচ্ছে কি শুধুমাত্র 30 এর মধ্যে দিয়ে, 30 ওহম, ঠিক আছে, বুঝতে পারছি বলো, বুঝতে পারছি না? হ্যাঁ ভাইয়া কারেন্ট আসলে জানে, সায়েন্টিস্ট ওকে, সায়েন্টিস্ট ড্রিমার, হ্যাঁ কারেন্ট আসলেই জানে, মানে তোমার কাছে মনে হতে পারে যে উইয়ার জিনিস বাদে, ঠিক আছে, দুইটা জিনিস আমি বলি, ফিজিক্সের মধ্যে দুইটা লিমিটেশন আছে, একটা লিমিটেশন হচ্ছে কারেন্টের কি ব্রেইন আছে, অথবা আলোর বা লাইটের কি ব্রেইন আছে কিনা, এই দুইটা কোয়েশ্চেন অ্যান্সার কেউ জানে না, কারণ লাইট না মানে সিচুয়েশন বুঝে পদক্ষেপ নেই, মানে যেমন আমরা বুঝি, ধরো সামনে যদি মানে আমার এরকম হয় না যে যারা হচ্ছে স্কুলে থাকো আর কি, স্পেশালি আমার মতো যারা ব্যাক বেঞ্চার থাকো, ওরা হচ্ছে ক্লাসে ফাটাফাটি গ্যাঞ্জাম লাগাও, ধরো হচ্ছে এর নামে বিচার ওর নামে বিচার, শুধু মানে গ্যাঞ্জাম লাগাইতে ভালো লাগে। সো কোনোদিন যদি আমি বুঝছি যে আমার অপোজিটে যে আছে, যার বিরুদ্ধে আমি গ্যাঞ্জাম লাগাইছি, ও আমার চেয়ে অনেক শক্তিশালী, পাওয়ারফুল, ফিজিক্যাল ফিটনেস বা সবকিছু দিক দিয়ে পাওয়ারফুল, আমি ওর সামনে যাইতাম না ভাই, মানে আমি কিন্তু বুঝতেছি যে ও পাওয়ারফুল আমার চেয়ে, আমি ওই দিক দিয়ে যাবো না। সো ফিজিক্সের মধ্যে দুইটা জিনিস, তড়িৎ এবং আলো, এরা হচ্ছে আসলে বুঝে যে কোনটা পাওয়ারফুল, কোনটা ওর নিজের জন্য সুবিধা, মানে ওর হচ্ছে ব্যাক বেঞ্চার টাইপের। সো ওর হচ্ছে উইদিন ন্যানো সেকেন্ড, তুমি আরেকটু বুঝবা, আরেকটু বড় হইলে উইদিন ন্যানো সেকেন্ড এই জিনিসগুলো ডিসাইড করে ফেলে যে কোন দিক দিয়ে আমি যাব, কোন দিক দিয়ে আমার কারেন্ট যাইতে হবে, কোন দিক দিয়ে আলো যাইতে হবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা আমার ইম্পর্টেন্ট, যে শর্ট সার্কিটের ব্যাপারটা বা কারেন্টের বা লাইটের ব্যাপারটা আসলে কি রকম, এরা ন্যাচারাল কিরকম, এগুলো আমরা এখানে টপিক না, বাট আস্তে আস্তে হচ্ছে আমরা এই জিনিস পাতিগুলো হালকা হালকা পড়বো, ঠিক আছে। এই সায়েন্টিস্ট ড্রিমার, ফিজিক্স অ্যাপ্লাই, কে বলছে ভাই ফিজিক্স অ্যাপ্লাই করতে পারিস না? তুই যে ফোনে ক্লাস করছিস বা আমি যে ক্লাসগুলো নিচ্ছি, ওইখানে হচ্ছে সেমিকন্ডাক্টর ইউজ করা হচ্ছে, সো ওই জিনিসগুলো অবশ্যই ফিজিক্সের জিনিসপাতি। তুমি যে ঘড়িটা পরে আসো, তুমি যে ফোনে ক্লাস করছো, তুমি যে ল্যাপটপে ক্লাস করছো, তুমি যে প্যানটা দিয়ে লিখতেছো, ঠিক আছে, তুমি যে চেয়ারে বসে আসো, সো সেন্টার অফ গ্র্যাভিটির যে বা সেন্টার অফ মাসের যে ডিস্ট্রিবিউশন, এই জিনিসগুলো পুরোটাই ফিজিক্সের অংশ, ফিজিক্স কেন হবে না, ফিজিক্স অবশ্যই
প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করতে পারতেছি আমরা। এমন কোনো জায়গা নাই যেখানে ফিজিক্স নাই, এমন কোনো জায়গা নাই যেখানে ফিজিক্স নাই। এক্স্যাক্টলি, জীবনে কারেন্টের মতো হতে হবে। ওকে, এটা দেখো, এটা কি হবে? এবং বি এর একটা হচ্ছে তোমাকে বলছে হচ্ছে রেজিস্ট্যান্স বের করতে। মাহাদি বলতেছে 4-5 বার শর্ট সার্কিট করাইছে, মেইন সুইচ ব্লাস্ট হয়ে গেছে। ভাই, তোরা বেঁচে থাক, তোরা বড় হইলে অনেক কিছু করতে পারবি, অনেক কিছু করতে পারবি। এখন এখন এইসব জিনিসপাতি নিয়ে ঘাটাঘাটি করার দরকার নাই, ঠিক আছে? এইসব জিনিসপাতি নিয়ে হাদিজ আক্তার বলতেছে বায়োলজি তাও ভালো লাগে। ভাই বায়োলজি কি? বায়োলজি হচ্ছে জিনিসপাতি গুলা, বায়োলজি কি বলবো, বায়োলজি আচার্য জিনিস, সেগুলা মুখস্থ মুখস্থ মুখস্থ। বায়োলজিতে বোঝার কিছু আছে? বায়োলজি কেমিস্ট্রিতে আমি বলি বায়োলজিতে হচ্ছে এরকম, তোমার হচ্ছে ধরো আহ রক্ত, ঠিক আছে, রক্তের ব্যাপারে পড়তে গেছো, দেখবো হচ্ছে ধমনীতে রক্ত একরকম, শিরাতে রক্ত একরকম, ঠিক আছে, ভালো কথা। তাহলে ধমনীতে মনে হয় সব জায়গায় রক্ত একরকম, শিরাতে মনে হয় সব জায়গায় রক্ত অন্যরকম। মানে শিরা কি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, আর ধমনীতে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত ফ্লো হয়। বাট তুমি যখন পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরাতে যাবা, ও কি জিনিসটা তো উল্টা। কেন? কারণ হচ্ছে এখানে লাংস থেকে পাম্প হয়ে যেন হার্টে যায়, রাইট? যদি আমি ভুল না হয়ে থাকি আর কি। সো কেন উল্টা? এটা লিমিটেশন, ঠিক আছে। তারপর হচ্ছে আরো জায়গায় যাবা, হার্ট থেকে যখন ব্লাড গুলা বের হয়, মানে ওই যে ধমনীগুলা, বড় ধমনীগুলা, যে আমার এক্স্যাক্টলি মনে নাই, ওই ধমনীগুলা থেকে যখন ব্লাড গুলা বের হয়, এখানে ব্লাড স্পিড খুবই বেশি থাকে। বাট ক্যাপিলারিজ গুলা দিয়ে যখন ব্লাড গুলা সেল গুলাতে যায়, স্পিড খুবই কম থাকে। কেন? কোনো সূত্র আছে? নাই। বাট এটা মুখস্থ করতে হবে, কেন জানি না, মুখস্থ করতে হবে। আচ্ছা, আরো আরো বলি, তুমি আমাকে বলো, টিল নাও এমন কোনো মেডিসিন আছে যেটা কোনো সাইড ইফেক্ট নাই? তুমি প্যারাসিটামল খাইতে যাও, সাইড ইফেক্ট আছে। তুমি যে কোনো হিস্টাসিন খাইতে যাও, সাইড ইফেক্ট আছে। মেডিকেল বা বায়োলজি জিনিসটা হচ্ছে কাইন্ড অফ মুখস্থ, ওরা আসলে নিজেরা কিছু করতে পারে না। কেমিস্ট্রি ব্যাপারটা কি? কেমিস্ট্রি হচ্ছে এরকম, থমসন মডেল পড়তে গেছো, ভালো কথা। আরে আমি পরমাণু ব্যাপার সবকিছু জানি। বাট তারপর কি আসছে? তারপর চলে আসছে রাদারফোর্ড। আয়সা বলছে থমসন ভুল ছিল। হ্যাঁ, রাদারফোর্ড পড়লাম, হ্যাঁ আমি জানি পরমাণু ব্যাপার সবকিছু জানি। রাদারফোর্ড আসছে, ও কি, রাদারফোর্ডের পরে বোর আসছে, বোর এসে বলতেছে রাদারফোর্ড ভুল। হ্যাঁ, এখন জাস্ট না, ভুল হইতেই পারে, 1-2-3 বার ভুল হইতে পারে। আবার বললাম বোর, বোর পড়ার পরে বুঝি কি আল্লাহ, বোরও আসলে ভুল। তখন আবার পড়া লাগে স্ট্রোডিঞ্জারের মডেল বা কোয়ান্টাম ফিজিক্স মডেল, যেগুলো। এত জিনিসপাতি কেন ভাই? লিমিটেশন থাকবে কেন? ফিজিক্সে বলো, নিউটনের সূত্র তুমি পড়ছো, কোথাও কি পড়ছো যে নিউটনের সূত্র ভুল? একদম নাই, খুবই লিমিটেশন কেস। সো কেমিস্ট্রি এক এক জায়গায় এক এক রকম ব্যবহার দেখায়, যেটা হচ্ছে কালনাগিনীদের বিহেভিয়ার। কিছু কিছু তোমার হচ্ছে বান্ধবী দেখবা আছে, ওর হচ্ছে এক এক জায়গায় একরকম, তোমার কাছে খুবই ভালো, তোমার পাশে গিয়ে কি তোমার খুব বদনাম করে বেড়াচ্ছে, আরে আজকে জানিস ও তো আমার এরকম বলছে ওইরকম বলছে তোর ব্যাপারে, অথচ তুমি কিন্তু বলো নাই, ঠিক আছে। সো এই ব্যাপারটা হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি এই জিনিসটা ফলো করে। বাট ফিজিক্স খুবই লয়াল, ফিজিক্স জিনিসটা নেচার, ফিজিক্স কারণ নেচার তো লয়াল, রাইট? সো সবকিছু তুমি ফিজিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারবো। ফিজিক্স ওয়ার্ক করে বলে হচ্ছে আমরা এই টিল নাও আসি, ঠিক আছে। প্রান্ত, তোরে আমি দেখবো, জীবন মানে বায়োলজি। আচ্ছা, এটা 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 কি হবে বলো? উম, আচ্ছা, এটা কি অ্যান্সার হবে? দেখো, তুমি হচ্ছে পয়েন্ট গুলো আলাদা করে নাও, ঠিক আছে, পয়েন্ট গুলো আলাদা করে নাও। দেখো, এই যে এটা হচ্ছে এ বিন্দু, সো উপরের দিকে যাবে, এটা হচ্ছে এ বিন্দু, এ বিন্দু, সবগুলা কি এ বিন্দু। তারপর হচ্ছে কি বি বিন্দু, তো এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন দেখো সবগুলা রেজিস্ট্যান্স কি এ এবং বি বিন্দুর মাঝে, সবগুলা রেজিস্ট্যান্স কি এ এবং বি বিন্দুর মাঝে। সো তুমি চিত্রটা আঁকায় ফেলো, এখানে হচ্ছে এ বিন্দু এবং এখানে হচ্ছে বি বিন্দু। সো এ এবং বি এর মাঝে কত? 30। লিখলাম এ এবং বি এর মাঝে 30, এ এবং বি এর মাঝে আরেকটা 30, লিখলাম এ এবং বি এর মাঝে আরেকটা 30, এ এবং বি এর মাঝে আরেকটা 30, লিখলাম এ এবং বি এর মাঝে আরেকটা 30, ঠিক আছে। তার মানে এ এবং বি এর মাঝে 3টা তুল্যরোধ যদি করো, 1 বাই 1 বাই আর পি
আর পি না তো, আর এবি বললাম কারণ এবি এর অ্যাক্রসে বলছি। তো কত আসবে 1/30 প্লাস 1/30 প্লাস 1/30, তার মানে আর এবি কত আসবে? আর এবি হচ্ছে যদি করো 10 ওহম আসবে। ঠিক আছে, আর এবি কত আসবে? 10 ওহম। ক্লিয়ার এটা? এই বুঝতে পারছো বলো? 10 ওহম। ওকে, এখন হচ্ছে আমরা কারেন্ট, এই হয় নাই মানে কি? ভুল কোথায়? ভুল কোথায় আমাকে বলো, কোথায় ভুল হয়েছে? এই বিন্দু দেওয়া বুঝো নাই? যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স না আসে বিন্দু সেম থাকবে। যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স না আসে বিন্দু কি থাকবে? সেম থাকবে। ঠিক আছে, বিন্দু সেম থাকবে। যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স না আসে বিন্দু কি থাকবে? সেম থাকবে। এই ঠিক আছে, তোমরা পোলাপাইন আসলে শয়তান হয়ে গেছো, তোমরা আমাকে কনফিউজ করে ফেলো। আচ্ছা দেখো, কারেন্ট ডিভাইডার হলো। সো কারেন্ট কোথায় ডিভাইড হয় আমাকে বলো তো? কারেন্ট কোথায় ডিভাইড হয়? কারেন্ট কোথায় ডিভাইড হয় আমাকে বলো? কারেন্ট ডিভাইড হচ্ছে প্যারালাল সার্কিটে, রাইট? মনে রাখবা কারেন্ট ডিভাইড হচ্ছে কি? প্যারালাল সার্কিটে। ধরো এটার যে তুল্য রোধ, সরি প্রথমটা যে রোধ, এই রোধটাকে বললাম হচ্ছে আমি R1, পরের যে রোধ এটাকে বললাম হচ্ছে R2, এটাকে বললাম হচ্ছে R3। তুমি আমাকে বলো এদিক দিয়ে যদি একটা কারেন্ট আই পরিমাণ যায়, এই কারেন্টটা কি এখানে এসে তিনটা অংশে ভাগ হবে না? এদিকে একটা যাবে, উপরের দিকে একটা যাবে, আর নিচের দিকে একটা আসবে, রাইট? ধরো উপরের দিকে যে কারেন্টটা গেছে এটাকে আমি বললাম I1, নিচের দিকে যে কারেন্টটা মাঝখানে যেটা গেছে এটা হচ্ছে I2, আর নিচের দিকে যেটা I3। দেখো কারেন্টটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, কারেন্টটা কিন্তু ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, মাঝখানে ডিভাইড হয়ে গেছে, তার মানে কারেন্ট ডিভাইড হয়ে গেছে। এখান থেকে হচ্ছে জেনারেলাইজড কিছু রুল আমরা নিয়ে আসবো। কি রুলস নিয়ে আসবো দেখো তো? আমরা হচ্ছে এই পুরোটা সার্কিটকে একটা তুল্য সার্কিটে কনভার্ট করব। তুল্য সার্কিট যদি কনভার্ট করতে চাই, দেখো সার্কিটটা দেখতে কিরকম আসবে। এটা হচ্ছে আমাদের কি হবে? তুল্য রোধ আরপি, এবং কারেন্ট যেটা এটা হচ্ছে আই হবে, রাইট? কারেন্ট যেটা এটা হচ্ছে আই হবে, কারেন্ট যেটা এটা হচ্ছে কি হবে? আই হবে। ঠিক আছে, এই এটা নিয়ে কিসের কনফিউশন আমাকে বলো তো? কিসের কনফিউশন আমাকে বলো? কিসের এখানে? কোথায় কনফিউশন, কোথায় শর্ট সার্কিট হবে এখানে? এখানে তো এমন কোনো রাস্তা নাই যেখান থেকে ডিরেক্ট বাধা ছাড়া যাইতে পারবে, রাইট? বাধা তো আছে। তোমাকে কি বলছে এ এবং বি এর মাঝে তুলরোধ বের করতে? এ এবং বি এর কোথাও কি দেখো, এখানে দেখো আমি যখন এই চিত্রটা আঁকাইছিলাম তোমাকে কি বলছিল? ভালো মতো বুঝো, তোমরা কনফিউশনে আছো আই গেস। ভালো মতো বুঝো, দেখো আমাকে কি বলছিল, এবং এ এবং বি এই দুইটা পয়েন্টের মাঝে তুলরোধ বের করতে। আমি যখন এই সার্কিটটাকে জেনারেলাইজ করছি বা একটু সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করার পরে এই সার্কিটটা কি আমার এ বিন্দুকে টাচ করছে কোথাও? এ বিন্দু কোথাও টাচ করছে? করে নাই কিন্তু, রাইট? করে নাই কিন্তু। যদি টাচ করতো তাহলে হচ্ছে আমরা ক্যালকুলেশন নিতাম। ধরো এইভাবে কানেক্টেড, তখন আমরা ক্যালকুলেশন নিতাম, কারণ কি এরা কারেন্ট ফ্লো হচ্ছে, তার আছে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে। বাট এর পরেরটাই দেখো, এখানে দেখো, এখানে দেখো আমি যখন এই সার্কিটটাকে জেনারেলাইজ করছি তখন কি এ এবং বি এর মাঝে তিনটা সার্কিটই আছে, 30 30 30। তার মানে কি এরা অবশ্যই প্রতিটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, আর কারেন্ট যেহেতু যাচ্ছে অবশ্যই রেজিস্ট্যান্স আমার ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করতে হবে। এদের পরের ক্লাস কয়টায়? আচ্ছা আমি 10 15 মিনিট শেষ করে দিব। হুম, ঠিক আছে, এখন বুঝছো কিনা বলো? এখন বুঝছো কিনা? আচ্ছা আমরা হচ্ছে দুইটা সূত্র একটু দেখে নিই। একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল, আর একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ঠিক আছে, কারেন্ট ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল। তোমরা তো লিটারালি আমাকে কনফিউজ করে ফেলতেছো। আমি কি পয়েন্ট কোথাও ভুল দিলাম? এই যে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, ভালো কথা পুরোটা একটা পয়েন্ট কারণ কোনো বাধা নাই। দেন ওইটা হচ্ছে আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, কোনো বাধা নাই কোথাও। দেখো তো ঠিক আছে কিনা? আমি কেন মাঝখানে আরেকটা পয়েন্ট নিব? এই 30 লাল এবং এটার মাঝে,
এই 30 লাল এবং এটার মাঝে, এই 30 লাল এবং এটার মাঝে। সো সবগুলাই 30 এ বি এর মাঝে এবং বি এর মাঝে, সবগুলাই কি এবং বি এর মাঝে, তাহলে অবশ্যই প্যারালাল আছে, রাইট? এটা দেখো এখন, এটা দেখো I1 I2 I3, ওকে। এটা দেখো কারেন্ট ডিভাইড হয় কোথায়, কারেন্ট ডিভাইড হয় কোথায়, দেখো সিডিআর কোথায় হয় বলো তো আমাকে? প্যারালাল সার্কিটে, ভালো মতো মনে রাখবা, প্যারালাল সার্কিটে, সমান্তরাল সমবায়ে। তো বলবা যে একটু পরে প্যারালাল মানে হচ্ছে শ্রেণী, সমান্তরাল সমবায়, ঠিক আছে? সমান্তরাল সমবায় কি হয়, কারেন্ট ডিভাইড হয়। ওকে, এখন দেখো কারেন্ট যদি ডিভাইড হয় আমি কি লিখতে পারি এখান থেকে, এই যে এখান থেকে এখানে যেহেতু আসছি, তার মানে আমি 1/RP কি লিখতে পারি, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এটা তো লিখতে পারি, রাইট? মানে কি তিনটা রেজিস্ট্যান্স মিলে যা যা করবে, আরপি একটা রেজিস্ট্যান্স এক্সাক্ট সেম কাজ করবে, ঠিক আছে? এক্সাক্ট সেম কাজ করবে। সো 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 বলতে পারি, ঠিক আছে? 1/R3 বলতে পারি। এখন আমাকে বলো, এখন আমাকে বলো, ঠিক আছে, এই যে এই বিন্দু এবং এই বিন্দু, এই দুইটা বিন্দুর মাঝে ভোল্টেজ ডিফারেন্স কত হবে, ভি। আমি যদি বলি ভি, ঠিক আছে, এই দুইটা বিন্দুর মাঝে ভোল্টেজ ডিফারেন্স ভি, তার মানে কি R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত হবে বলো তো? R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স ভি হবে, R2 এর অ্যাক্রসে ভি হবে, R3 এর অ্যাক্রসে ভি হবে, এবং এই ভোল্টেজ ডিফারেন্সটা কি হবে, আরপি এর অ্যাক্রসে হবে, আরপি এর অ্যাক্রসে হবে। মানে কি, মানে হচ্ছে ভোল্টেজ সেম, কি ভোল্টেজ সেম। তো সমান্তরাল সমবায় অ্যাপ্লিকেবল, বাট কখন, যখন ভোল্টেজ সেম হয়, ভোল্টেজ সেম হয়। তো সমান্তরাল সমবায় ভোল্টেজ সেম, ঠিক আছে? সো এখন দেখো আমি যদি I1 আর R1 এর ভোল্টেজটা বলি, ভি সমান কি বলো, ভি সমান হচ্ছে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। সো R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, ভালো মতো বুঝো, R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটা হচ্ছে I1 R1, R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটা হচ্ছে I2 R2, R3 এর অ্যাক্রসে যে ভোল্টেজ এটা হচ্ছে I3 R3, রাইট? এই তিনটা সমান হবে, কারণ কি এই তিনটাই হচ্ছে আমাকে ভি বোঝাচ্ছে, তিনটা কি বোঝাচ্ছে, ভি বোঝাচ্ছে, ঠিক আছে? তিনটা কি বোঝাচ্ছে, ভি বোঝাচ্ছে। আর এই ভিটা কি হবে, এই ভিটা কি হবে বলতো, ভি হবে কি আই ইন্টু আরপি, কি হবে এই ভিটা হবে হচ্ছে আই ইন্টু আরপি, আই ইন্টু আরপি। এখন দেখো এখান থেকে কি বলতে পারতেছি আমি, আমি যদি I1 লিখি, দেখো এই I1 এটা এবং এটা, এই দুটো যদি আমি একসাথে কম্পেয়ার করি, কম্পেয়ার করলে আমি কি লিখতেছি, লিখতে পারতেছি বলতো, I1 সমান হবে হচ্ছে আরপি ডিভাইড বাই R1 ইন্টু আই বাই R1 ইন্টু আই। আমি যদি এই দুই নাম্বারটা লাস্টে কম্পেয়ার করি, তাহলে I2 কি লিখতেছি, I2 সমান লিখতে পারতেছি হচ্ছে আরপি ডিভাইড বাই R1 ইন্টু আই। আমি 3 নাম্বার এবং লাস্টেটা কম্পেয়ার করি, I3 সমান কি লিখতে পারতেছি, আরপি ডিভাইড বাই R1 ইন্টু আই। এখন দেখেন কোথায় তোমার নোটিস করতে হবে, প্রথম নোটিসটা যেটা আসবে, I1 বলো, I2 বলো, I3 বলো, সব জায়গায় উপরে আরপি, সব জায়গায় উপরে কি আরপি, রাইট? সব জায়গায় হচ্ছে উপরে আরপি। I1 যখন লিখতেছো নিচে লিখতেছো কি R1, I2 যখন লিখতেছো নিচে লিখতেছো হচ্ছে R2, R3 যখন লিখতেছো নিচে লিখতেছো হচ্ছে R3, রাইট? সো I1 এর সমান হচ্ছে I1 R1, আর I2 এর সমান হচ্ছে R2, I3 এর সমান হচ্ছে R3। তার মানে আমি যদি জেনারেল এক্সপ্রেশন লিখি, কি লিখি, জেনারেল এক্সপ্রেশন লিখি কিসের জন্য, ভোল্টেজ ডিভাইডার রুলের ক্ষেত্রে এক্স নাম্বার যে রেজিস্ট্যান্স আছে, আমি জানি না এক্স নাম্বার রেজিস্ট্যান্স কত হবে, এটার মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট ফ্লো হয় এটা হচ্ছে প্যারালাল রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই ওই রেজিস্ট্যান্স ইনটু মোট কারেন্ট, ইনটু কি মোট কারেন্ট। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল। এটা একটু তুলে ফেলো, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল, এটা একটু তুলে ফেলো, এটা একটু তুলে ফেলো, তারপর হচ্ছে আমরা কারেন্ট ডিভাইডার রুলটা, সরি এটা তো কারেন্ট ডিভাইডার রুল, আমরা হচ্ছে তারপরে ভোল্টেজ ডিভাইডার রুলে যাব, একটু তুলে ফেলো। ডান 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 ডান।
ওকে, ডান। আচ্ছা, তারপরে দেখো, এখন থেকে বোঝা যাচ্ছে কারেন্ট যেহেতু সমান্তরাল সমবায়ে ডিভাইড হচ্ছে, ভোল্টেজ সেম থাকতেছে। ভোল্টেজ কোথায় সেম ডিভাইড হবে বলো? ভোল্টেজ কোথায় ডিভাইড হবে? ভোল্টেজ কোথায় ডিভাইড হবে বলো? এটা ধর হচ্ছে R1 বললাম, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। সো এদিক দিয়ে আমি আই পরিমাণ কারেন্ট ফ্লো করাইলাম। এই আই কারেন্টটা R1, R2, R3 তিনটার মধ্যে দিয়ে যাবে। ডিভাইড হবে কোথায়? ভোল্টেজ সিরিজে, রাইট? সো 1 নম্বর যে ব্যাপারটা হচ্ছে শ্রেণী সমবায়ে, শ্রেণী সমবায়ে এই জিনিসটা অ্যাপ্লিকেবল। আর 2 নাম্বার যে ব্যাপারটা এটা হচ্ছে কারেন্ট সেম বা আই সেম থাকবে। সো আই যদি সেম থাকে, আই কে আমরা কি লিখতে পারি বলতো? আই কে লিখতে পারি হচ্ছে ভি বাই আর। তার মানে যতগুলো রেজিস্ট্যান্স আছে সবগুলো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভি এবং আর এর যে রেশিও, ভালো মতো বুঝো, ভি এবং আর এর রেশিও কি হবে? সেম হবে। ঠিক আছে, ভি এবং আর এর রেশিও সেম হবে। সো এই তিনটা রেজিস্ট্যান্স বদল হচ্ছে আমি একটা রেজিস্ট্যান্স লিখবো, যেটাকে আমি কি বলতেছি? এটাকে বলতেছি আরএস। সো এটার মধ্যে দিয়ে কি যাবে? এটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাবে। ঠিক আছে, এটার মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাবে এবং এটার অ্যাক্রসে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে এটাকে আমি বললাম হচ্ছে ভি। আর এটার অ্যাক্রস হচ্ছে V1, এটার অ্যাক্রস হচ্ছে V2, এটার অ্যাক্রস হচ্ছে V3। মানে R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হচ্ছে V1, R2 এর অ্যাক্রসে V2, R3 এর অ্যাক্রসে V3। সবগুলোর ক্ষেত্রে কি কারেন্ট সেম। সো আমরা লিখতে পারি I সমান প্রথম ভোল্টেজ এবং প্রথম রোধ V1 ডিভাইড বাই R1, পরের ভোল্টেজ V2, পরের রোধ R2, 3 নাম্বার ভোল্টেজ V3, পরের রোধ হচ্ছে R3 সমান কি আমাদের তুল্য রোধ যেটা ছিল V ডিভাইড বাই RS। ঠিক আছে, V ডিভাইড বাই RS। V1 কি ছিল? V1 ছিল হচ্ছে R1 এবং R2 এর মাঝে তুলরোধ। V2 কি ছিল? R2 এবং R3 এর মাঝে। V3 কি ছিল? R3 এবং আরেকটা পয়েন্টের মাঝে। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে তুমি কি করতেছো দেখো, V1 টা যদি লিখো, এই যে এটা এবং লাস্টেরটা কম্পেয়ার করো, V1 সমান কি হবে? R1 উপরে চলে যাবে, সো R1 ডিভাইড বাই RS ইনটু V। V2 যখন লিখো R2 উপরে চলে যাবে, রাইট? V2 সমান কি আসবে? R2 ডিভাইড বাই RS ইনটু V। আর V3 যখন লিখবে R3 উপরে চলে যাবে, V3 সমান R3 ডিভাইড বাই RS ইনটু V। সো তোমার মনোযোগ দিতে হবে কোথায়? দেখো, V1 যখন লিখতেছি সবগুলোর ক্ষেত্রে দেখো নিচে কি? নিচে হচ্ছে RS, নিচে RS। যখন V1 লিখতেছি উপরে হচ্ছে R1, V2 যখন লিখতেছি উপরে হচ্ছে R2, V3 যখন লিখতেছি উপরে হচ্ছে R3। আর সবগুলোর সাথে কি V গুণাকার আছে। সো আমি হচ্ছে বলতে পারি যে X নাম্বার রেজিস্ট্যান্স, কি বলতেছি? X নাম্বার যে রেজিস্ট্যান্স আছে এটার অ্যাক্রসে যে ভোল্টেজ, এটাকে আমি Vx বললাম। কি বললাম? Vx। সো Vx হবে হচ্ছে নিচে তুল্যরোধ হচ্ছে RS, নিচে তুল্যরোধ এটা হচ্ছে RS, আর উপর হচ্ছে Vx যেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে বের করবো এটার ভ্যালু ইনটু V। ঠিক আছে, ইনটু V। এখন RS বলতে কি বোঝাচ্ছি বলো তো ভাইকে? RS বলতে বোঝাচ্ছে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3। বলো বোঝা গেছে কিনা এটা? R1 প্লাস R2 প্লাস R3। Vx সমান Rx বাই RS ইনটু V। Vx সমান Rx বাই RX ইনটু V। আর IS সমান কি ছিল বলতো? Ix সমান RP বাই RX ইনটু I। Ix সমান RP বাই RX, RP বাই RX ইনটু I। Ix সমান হচ্ছে RP বাই RX ইনটু I, RP বাই RX ইনটু I। আর Vx সমান ছিল হচ্ছে কি? RX বাই RP RS ইনটু V। ঠিক আছে, ইয়ে করো, স্ক্রিনশটটা ওইটার। আচ্ছা, আজকে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কগুলো মাস্ট করবা সবাই। ঠিক আছে, হোমওয়ার্কগুলো মাস্ট করবা। দেখো হোমওয়ার্কগুলো কি? দেখো এটা তুলরোধ বের করবা। কি ইউজ করে দেখো, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে তুমি দেখে যদি করতে যাও তাহলে একটু প্যারা লাগবে। সো বিন্দু কনসেপ্ট ইউজ করবা। ঠিক আছে, বিন্দু কনসেপ্ট ইউজ করবা। আচ্ছা, আর এর পাশে হচ্ছে সাথে হচ্ছে আরেকটা হোমওয়ার্ক আছে এটা। সো এটাও সলভ করবা। ঠিক আছে, এটা সলভ করবা। এই যারা হচ্ছে স্পেসিফিক কোনো টপিক বুঝো নাই, আজকে হচ্ছে আমরা কি পড়াইছি? বিভব পার্থক্য পড়াইছি, তারপর হচ্ছে রোধ পড়াইছি, রোধের শ্রেণী, সমান্তরাল সমবায় পড়াইছি, সিডিআর সিবিআর পড়াইছি। সো যারা হচ্ছে কিছু কনফিউশন আছে, তোমরা কি করবা? বারবার ওই জিনিসটা একটু রেকর্ডেড ভিডিও থেকে দেখে নিবা।
রেকর্ডেড ভিডিও থেকে দেখে নিবা, ঠিক আছে? রেকর্ডেড ভিডিও থেকে দেখে নিবা। ভাই বিন্দু কনসেপ্টটাও যতটা পসিবল ইজিলি বোঝানোর ট্রাই করছি। তো তোমরা হচ্ছে ওইটা যখন দেখবা 2-3 বার বা বারবার দেখবা, তখন দেখবা হচ্ছে এই জিনিসটা মাথায় ঢুকে যাচ্ছে, ঠিক আছে? মাথায় ঢুকে যাচ্ছে। সবাই ট্রাই করবে বিন্দু কনসেপ্ট দিয়ে হচ্ছে প্রবলেমগুলো সলভ করার জন্য, কারণ চলতরিতের ব্যাপারটা খুবই খুবই ইন্টারেস্টিং। যত বেশি বিন্দু বুঝবা তত বেশি বড় বড় কঠিন কঠিন সার্কিট সলভ করতে পারবা, ঠিক আছে? ওকে, ক্লাসের ফিডব্যাক জানাবা ভাইদের, শিখবো জিতবো গ্রুপে। টিল দ্যাট সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।